আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু আবার আমরা বায়োলজির ক্লাস নিয়ে চলে আসছি। কোষ বিভাজন অধ্যায়টা আজকে পড়বো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আমরা এক ক্লাসেই পুরো অধ্যায়টা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমরা সবাইকে একটু জানিয়ে দিই ক্লাসের ব্যাপারে, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দাও ক্লাসটা। আমরা একটু সবগুলো গ্রুপে শেয়ার করে দিই ক্লাসটা। আর তোমাদের কার কি অবস্থা, কোনো প্রকার সমস্যা আছে কিনা, পড়তে গিয়ে কোনো সমস্যা পাইছো কিনা? গত যে অধ্যায়টা আমরা পড়লাম কোষ এর গঠন, অনেক বড় একটা অধ্যায় ছিল, সেখানে তোমরা সবকিছু বুঝছো কিনা জানাও। সবাই এক্সাম দিছো কিনা সেটাও জানাও। কারা কারা এক্সাম দেয় না একটু দেখি, তাদেরকে আজকে মাইট দিতে হবে। হ্যাঁ, লাঠিটা বের করতে হবে একটু পরে, ঠিক আছে? আচ্ছা, অলরেডি স্টুডেন্টরা জয়েন হওয়া শুরু করছে। ওয়ালাইকুম আসসালাম। তা তোমাদের কি অবস্থা, পড়ালেখার কি খবর একটু জানাও। আমরা দ্রুত ক্লাসটা শুরু করব। আজকে আমরা কোষ বিভাজন অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ। তো তোমরা একটু দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানাই দাও, আমরা ক্লাসটা শুরু করে দেব, বেশি দেরি করব না। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকের যে টপিক সেটা হচ্ছে কোষ বিভাজন। আমরা ক্লাসে চলে যাই, ক্লাসে দেরি করব না ইনশাল্লাহ, কারণ যেহেতু অ্যাডমিশনের ক্লাস কোনো প্রকার দেরি করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো যে আজকে কোন কোন টপিক পড়বো এবং সেই টপিকগুলা কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সালে আসছে, বা এই টপিকগুলা কত গুরুত্বপূর্ণ। প্রথমে যদি দেখি যে টপিকটা হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ, তারপর হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া এবং কোষচক্র। এই যে তিনটা টপিক, এই তিনটা টপিক থেকে কিন্তু প্রায় 6বার এমসিকিউ আসছে এবং কোষচক্র থেকে কিন্তু একবার রিটেনেও কোশ্চেন আসছে। আচ্ছা, তোমরা কি বলতে পারো যে এই যে কোষচক্র, কোষচক্রের প্রবর্তককে বা কোষচক্র কোন বিজ্ঞানী প্রবর্তন করেছেন? ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু আনসার করতে পারো, দেখি তোমরা পারো কিনা। আচ্ছা, তারপর হচ্ছে যে মাইটোসিস, মাইটোসিস থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসছে। দেখো 24টা কোশ্চেন কিন্তু শুধুমাত্র মাইটোসিস থেকে আসছে। জাস্ট মাইটোসিসের মেটাফেজ ধাপ, প্রো মেটাফেজ ধাপ, ঠিক আছে, প্রোফেজ ধাপ, প্রো মেটাফেজ, মেটাফেজ, এই সকল যে তোমার পর্যায়গুলো আছে, এই পর্যায়গুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তারপর হচ্ছে মিওসিস, মিওসিস থেকে 2টা কোশ্চেন আসে, যে তোমার প্যাকাইডিন ধাপে কি হয় আর হচ্ছে জাইগোটিন ধাপে কি হয়, এই 2টা ধাপ থেকে মেইনলি কোশ্চেন আসে, এর বেশি কোশ্চেন আসে না। আরেকটা হচ্ছে ক্রসিং ওভার, ক্রসিং ওভার থেকে একবার কোশ্চেন আসছিল, এইটাই এখান থেকে। আর তেমন কোনো গুরুত্বপূর্ণ টপিক নাই। এই অধ্যায়টা একদম ছোট, খুব সহজেই কিন্তু আমরা এই অধ্যায়টা রিভাইজ দিতে পারি বা পড়ে ফেলতে পারি, ঠিক আছে? তো আমরা একদম শুরু থেকে ক্লাসটা শুরু করি। দেখো যে প্রথমে আমরা কিছু সংখ্যাগত তথ্য পড়বো, যে কোষের সংখ্যা কতগুলা, নিউরন, নিউট্রোফিল, তারপর হচ্ছে নিউরোগ্লিয়া, অ্যান্টিবডি, আমাদের বডিতে কি পরিমাণ বিভিন্ন ধরনের কোষ আছে, সেই কোষগুলো নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব। প্রথমে আছে যে আমাদের কোষের সংখ্যা কত, মানব দেহে টোটাল কতগুলা কোষ আছে। আমরা কি জানি যে কোষ হচ্ছে মানুষের বা যে কোনো জীবের গঠনগত এবং কার্যগত একক। এখন তোমরা বলতে পারো কিনা জানি না, যে কোষ হচ্ছে জীবের গঠনগত গঠনগত ও কার্যগত একক। তো একক, একজন বিজ্ঞানী বলছে যে কোষ হচ্ছে গঠনগত এবং কার্যগত একক, আরেকজন বলছে যে কোষ হচ্ছে শুধুমাত্র গঠনগত একক। এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ছি, গত অধ্যায়ে পড়ছি। এখন তোমরা বলতে পারো কিনা দেখি তো, যে কোন বিজ্ঞানী কোন সংজ্ঞা দিছে। তোমরা একটু ট্রাই করো, যে একটু মেমোরাইজ, তোমরা ব্রেন স্টর্মিং করার ট্রাই করো, যে কোন বিজ্ঞানী, যেহেতু এই অধ্যায়টা অলরেডি পড়া হয়েছে, আগের যে অধ্যায়টা কোষের গঠন, ওইখানে কিন্তু আমরা পড়ছিলাম যে একজন বিজ্ঞানী বলছে যে গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ, আরেকজন বলছে যে শুধুমাত্র গঠনগত একক। কোন বিজ্ঞানী কোন সংজ্ঞাটা দিছে এটা একটু বলো, কারণ এটা কিন্তু বিগত সালে আসছে, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে পড়াচ্ছি। আচ্ছা, এখন দেখো মানবদেহে কোষের সংখ্যা কত। মানবদেহে কোষের সংখ্যা হচ্ছে প্রায় 100 ট্রিলিয়ন, ঠিক আছে? আর এই 100 ট্রিলিয়নকে যখন আমি 100 বিলিয়নের কথা বলবো, তখন এটা হয়ে যাবে নিউরন এবং নিউট্রোফিলের কথা, ঠিক আছে? আমরা কি জানি,
মস্তিষ্ক বা আমাদের যে স্নায়ু যে তন্ত্র আছে, স্নায়ুতন্ত্রের যে গঠনগত এবং কার্যগত একক আছে সেটা হচ্ছে নিউরন। আর নিউট্রোফিল কোনগুলা বলতো? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, এগুলো হচ্ছে আমাদের দানাদার শ্বেত রক্তকণিকা। তাহলে হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকার মধ্যে যে নিউট্রোফিলটা আছে সেই নিউট্রোফিলের সংখ্যাও কিন্তু 100 বিলিয়ন। আচ্ছা, এরপর হচ্ছে মস্তিষ্কে যে ম্যাক্রোফেজটা থাকে, ম্যাক্রোফেজের কাজ কি? ম্যাক্রোফেজের কাজ হচ্ছে যে কোনো কারণে যদি বডিতে কোনো ফরেন বডি আসে, বডিতে কোনো রোগ জীবাণু আসে, সেই রোগ জীবাণুগুলোকে মেরে ফেলে হচ্ছে ম্যাক্রোফেজ। তো মস্তিষ্কের যে ম্যাক্রোফেজ তার একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। তো আমাদের বডিতে বা আমাদের মস্তিষ্কে টোটাল নিউরোগ্লিয়া আছে 1 বিলিয়ন। তাহলে হচ্ছে নিউট্রোফিল, নিউরন এগুলো হচ্ছে 100 বিলিয়ন, আর নিউরোগ্লিয়া হচ্ছে 1 বিলিয়ন। আর আরেকটা কথা বাকি আছে, সেটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডির কাজও ঠিক সেম। যখন বডিতে ফরেন সাবস্টেন্স আসে, কোনো রোগ জীবাণু আসে, এই অ্যান্টিবডিগুলো কি করে? এগুলোকে মেরে ফেলতে হেল্প করে। তো অ্যান্টিবডিও কিন্তু 100 মিলিয়ন, ঠিক আছে? তাহলে হচ্ছে 100 ট্রিলিয়ন, 100 বিলিয়ন, 1 বিলিয়ন আর হচ্ছে 100 মিলিয়ন, ঠিক আছে? এটা একটু তোমরা চাইলে মনে রাখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে যে কোষ বিভাজন হয় না কোন কোন কোষের ক্ষেত্রে, ঠিক আছে? আমাদের বডিতে কি আছে? লোহিত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা আছে, অনুচক্রিকা আছে। এই যে তোমার রক্তকণিকাগুলো আছে, এই রক্তকণিকাগুলোর মধ্যে তোমার যতগুলো রক্তকণিকা আছে, কোন রক্তকণিকায় কি হবে না? কোষ বিভাজন হবে না। এছাড়া যে মানুষের যে মস্তিষ্কের নিউরন, যেটা একটু আগে আমরা যেটা বললাম যে প্রায় 100 বিলিয়ন নিউরন থাকে, সেই নিউরনগুলোতে কি হয় না? তোমার কোষ বিভাজন হয় না। এছাড়া নেফ্রন, কিডনির যে একক, ঠিক আছে, আমরা কি জানি? বৃক্কের একক হচ্ছে নেফ্রন। এই নেফ্রনও কি হয় না? কোনো প্রকার কোষ বিভাজন হয় না। এছাড়া তোমার হৃৎপেশি, পেশি কোষ, জনন কোষ, এখানে কিন্তু কোষ বিভাজন হয় না, ঠিক আছে? জনন কোষের কি হয়? মাইটোসিস হয়ে কি হয়? পরবর্তীতে দেখা যায় কি যে তোমার রেপ্লিকেট হয়, ঠিক আছে, কিন্তু কোষ বিভাজনটা হয় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি দেখলাম যে রক্তকণিকাতে হয় না, স্নায়ু কোষে হয় না, তারপর হচ্ছে নেফ্রনে হয় না, হৃৎপেশিতে হয় না, এবং কি পেশি কোষ, যেটা হচ্ছে আমাদের মাসেলের যে সেলগুলা, মাসেলের সেলগুলোতেও কি হয় না? কোষ বিভাজন হয় না। এবার হচ্ছে কোথায় নিউক্লিয়াস নাই, এটা হচ্ছে আমরা গত ক্লাসেই পড়ে ফেলছি, এটা আর নতুন করে আলোচনা করব না। এটা হচ্ছে গত ক্লাসে আমরা পড়ছি, একই জিনিস বারবার আলোচনা করার কোনো দরকার নাই। এবার হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। আমরা কি জানি? একদম ছোটকাল থেকে পড়ে আসতেছি যে কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। এবং বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী ছিলেন। তিনি কি করছে? সামুদ্রিক স্যালামান্ডার নামক এক ধরনের প্রাণী আছে, তিনি হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার থেকে সর্বপ্রথম মাইটোসিস কোষ বিভাজনটা তিনি লক্ষ্য করেন। এই জন্য ধরে নেওয়া হয় যে কোষ বিভাজনের যে আবিষ্কারক সেটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। এবং কোনো সময় যদি বলে যে মিওসিস কোষ বিভাজনের আবিষ্কারককে, সেটা হবে হচ্ছে বোভেরি, ঠিক আছে? বোভেরি। বোভেরি যে বিজ্ঞানী আছে, এই বোভেরি সাহেব তিনি হচ্ছে রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমিতে কি পাইছিল? যে মিওসিস কোষ বিভাজনটা দেখতে পাইছিল গোল কৃমিতে। গোল কৃমিতে তিনি হচ্ছে মিওসিস কোষ বিভাজন দেখতে পান, ঠিক আছে? তাহলে হচ্ছে বোভেরি সাহেব কি করছিলেন? তিনি হচ্ছে মিওসিস কোষ বিভাজন আবিষ্কার করছিলেন, এবং মাইটোসিস কোষ বিভাজন আবিষ্কার করেন হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। তিনি যেহেতু সবার আগে এই ধরনের কোষ বিভাজন নিয়ে কথা বলেন, এই জন্য তাকেই কিন্তু যদি বলা হয় যে কোষ বিভাজনের আবিষ্কারককে, তাহলে আনসার হবে ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা পড়বো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস মানে কি? যখন হচ্ছে কোনো জটিল প্রক্রিয়া ছাড়া, কোনো জটিল প্রক্রিয়া ছাড়া যখন কোষ সরাসরি বিভক্ত হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? অ্যামাইটোসিস বলি। এবং অ্যামাইটোসিস কোথায় দেখা যায়? এটা আমরা মনে রাখতে পারি যে বি পে দিয়ে, ঠিক আছে? বি পে, বি পে দিয়ে আমরা অ্যামাইটোসিস কোথায় কোথায় হয় সেটা আমরা মনে রাখতে পারি, ঠিক আছে? বি পে। তো বিতে হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। বিতে হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। তারপর হচ্ছে পিতে আমরা মনে রাখবো যে প্রোটোজোয়া, জোয়া। তারপর হচ্ছে এতে হচ্ছে অ্যামিবা, আর ওয়াইতে হচ্ছে ইস্ট। তাহলে হচ্ছে এই কয়েকটা জায়গায় কি হবে? অ্যামাইটোসিস হবে। বিতে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাথে তোমরা পড়তে পারো সায়ানোব্যাকটেরিয়া। আর এর সাথে পড়বা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি মানে কি? নীলাভ, সবুজ, শৈবাল। প্রোটোজোয়া তো প্রোটোজোয়া, আর অ্যামিবা, অ্যামিবা, ইস্টে ইস্ট। তাহলে হচ্ছে এই কয়েকটা জায়গায় কি হয়? তোমার অ্যামাইটোসিস হয়ে থাকে, ঠিক আছে? অ্যামাইটোসিস হয়ে থাকে।
ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু চোখে কি যেন হয়েছে আমার, মানে খুব পেইন হচ্ছে, ঠিক আছে? চোখে একটু ফুলে গেছে, খুবই পেইন হচ্ছে। তারপরে যেহেতু ক্লাস আছে, ক্লাসটা কিন্তু করাইতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা পড়বো যে কোষচক্র। তোমাদেরকে কিন্তু আনসার করতে বলছিলাম যে কোষচক্রের পূর্ববর্তক কে। তোমরা কেউ আনসারটা দিতে পারো নাই, জানো না নাকি ভুলে গেছো কি জানি না, যাই হোক। তো কোষচক্রের প্রবর্তক হচ্ছে হাওয়ার্ড এবং পেল্ক, বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক। ওনারা হচ্ছে কোষচক্রের প্রবর্তক। ওনারা এরকম কোষচক্রের যে ফর্মুলাটা ওনারা হচ্ছেন দিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, এখন এই কোষচক্রকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজ মানে কি? এটা হচ্ছে এক ধরনের বলতে পারো যে বিশ্রামরত দশারই অবস্থায় যে সকল কাজ হয় সেটাকে আমরা বলতেছি ইন্টারফেস। ইন্টারফেস মেইনলি হচ্ছে এক ধরনের বিশ্রামরত অবস্থা, কিন্তু বিশ্রামরত অবস্থা থাকা সত্ত্বেও তারা হচ্ছে কিছু কাজ করে, এটাকে আমরা বলতেছি ইন্টারফেস। তো ইন্টারফেসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, G1 S G2, G1 S G2। এখন পরীক্ষায় অনেক সময় আসে এই যে G1 দশায় কতটুকু সময় ব্যয় হয়, G2 দশায় কতটুকু সময় ব্যয় হয় এবং S দশায় কতটুকু সময় ব্যয় হয়, এছাড়া এই দশাগুলোতে কোন কোন কাজ হয় এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন আসে। তো G1 দশা এটা হচ্ছে, তোমরা মনে রাখবা যে 30 থেকে 40, ঠিক আছে? এখন হচ্ছে 30 থেকে 40 হচ্ছে G1 দশা। এস দশায় কি হবে? 30 থেকে 50% সময় এখানে ব্যয় হবে। এখন দেখো, G1 দশাতে 30 থেকে 40 এর মধ্যে গ্যাপ কত? 10 10 10 লিখলাম। আর এস দশায় সময় কতটুকু ব্যয় হলো? 30 থেকে 50, তাহলে 30 আর 50 এর মধ্যে গ্যাপ কত? 20, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের G2 দশার যে কতটুকু সময় ব্যয় হয় সেটার হিসাব। তাহলে হচ্ছে G1 দশা হবে 30 থেকে 40, তারপরে হচ্ছে 30 থেকে 50, আর লাস্টে হচ্ছে 10 থেকে 20%। এবার হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। এম ফেজে কতটুকু সময় ব্যয় হয়? 5 থেকে 10%। এবং এই এম ফেজটাতে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি? যে প্রক্রিয়ায় নিউক্লিয়াসটার বিভাজন হয়, আর যে প্রক্রিয়ায় সাইটোপ্লাজমের বিভাজন হয় সেটাকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। এবং এই যে ক্যারিওকাইনেসিস সেটাকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। এটা তোমরা জানো যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই হচ্ছে আমাদের মাইটোটিক এম ফেজের যে বলতে পারো যে প্রকারভেদ। অনেক সময় কোশ্চেন আসে যে ক্যারিওকাইনেসিসের অন্তর্ভুক্ত নয় কোনটি, যেমন হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর বললো সাইটোকাইনেসিস, কোনটা হবে? আনসার হবে সাইটোকাইনেসিস। কারণ কি? সাইটোকাইনেসিস কিন্তু ক্যারিওকাইনেসিস থেকে আলাদা, ঠিক আছে? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের সাথে সাথে ক্রোমোজোমের বিভাজন, এবং সাইটোকাইনেসিস হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। এখন আমরা দেখব যে কোন দশায় কি কি হয়ে থাকে। এবার হচ্ছে ইন্টারফেজ আর হচ্ছে মাইটোটিক ফেজের একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, ইন্টারফেজের যে প্রথম যে ধাপ সেটা হচ্ছে G1 ধাপ। G1 ধাপে কি কি হয়? G1 ধাপে সর্বপ্রথম একটা প্রোটিন তৈরি হয় যেটাকে আমরা বলি সাইক্লিন প্রোটিন, এবং একটা এনজাইম তৈরি হয় যেটাকে আমরা বলি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইম, ঠিক আছে? সিডিকে প্রোটিন, সিডিকে প্রোটিন, সাইক্লিন প্রোটিন, সিডিকে লিখি না, সাইক্লিন প্রোটিন, আর হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইম। এই দুইটা জিনিস তৈরি হয়। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এই যে তোমার ইন্টারফেস দশা বা মাইটোটিক দশা, যদিও মাইটোটিক দশায় ওর প্রভাব খুব কম, মেইনলি হচ্ছে ইন্টারফেস দশার যে কাজকর্ম এগুলাকে ত্বরান্বিত করতে, এক্সেলারেশন করতে এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বা বলতে পারো যে সাইক্লিন প্রোটিন এরা হচ্ছে হেল্প করে, ঠিক আছে? তার হচ্ছে একদম প্রথমেই সাইক্লিন নামক প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনটা যে কি করবে? এই এনজাইমের সাথে যুক্ত হবে, ঠিক আছে? ও কি করবে? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইমের সাথে যুক্ত হয়ে সর্বপ্রথম কি করবে? ফসফোরাইলেশন করবে। ফসফোরাইলেশন মানে কি? ওই যে তোমার এডিপি থেকে ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়া, মানে এখানে হচ্ছে এটিপি তৈরি করার সূচনাটা সে শুরু করবে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রোটিন, আরএনএ, ডিএনএ রেপ্লিকেশন। এই যে রেপ্লিকেশন হয়, প্রোটিন তৈরি হচ্ছে, ডিএনএ তৈরি হচ্ছে, আরএনএ তৈরি হচ্ছে, এইগুলার যে কাঁচামাল দরকার সেই কাঁচামালগুলা সে এই দশাতেই তৈরি করে ফেলে। একটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন হবে কোথায়? এস দশাতে। এস দশাতে হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হবে। কিন্তু এই রেপ্লিকেশনের জন্য গত ক্লাসে আমরা পড়ছি কিছু কাঁচামাল দরকার আছে, সেই কাঁচামালগুলা তৈরি হবে G1 দশায়। তাহলে হচ্ছে G1 দশায় দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে সাইক্লিন প্রোটিন, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই দুইটা জিনিস একত্রিত হয়ে ফসফোরাইলেশন করতেছে, এবং এই যে তোমার ইন্টারফেস দশা, এই ইন্টারফেস দশাকে ত্বরান্বিত করতেছে বা গতি বৃদ্ধি করে দিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে তোমার প্রোটিন তৈরি হইতে হবে, আরএনএ তৈরি হইতে হবে, ডিএনএ তৈরি হইতে হবে, এদের জন্য কি বিভিন্ন ধরনের কাঁচামাল দরকার, সেই কাঁচামালগুলোও কিন্তু G1 দশাতে তৈরি হয়ে যাবে।
এবার হচ্ছে এস ফেজ। এস ফেজ মানে হচ্ছে সিনথেসিস ফেজ। সিনথেসিস মানে হচ্ছে তৈরি করা, সিনথেসিস ফেজ। তো সিনথেসিস ফেজে কি হবে, তোমার ডিএনএ রেপ্লিকেশন হবে। এবং আমরা পড়ছিলাম না যে ডিএনএ এর যে গঠন, সেই গঠনের একটা স্ট্রাকচার দিতে হেল্প করে হচ্ছে হিস্টোন প্রোটিন। তো ডিএনএ যখন রেপ্লিকেশন হবে অবশ্যই আমার হিস্টোন প্রোটিনেরও রেপ্লিকেশন হইতে হবে। তো এখানে হচ্ছে ডিএনএ সূত্র এবং হিস্টোন প্রোটিনের অনুলিপন বা রেপ্লিকেশন হয়ে থাকে। আর লাস্টে হচ্ছে G2 ফেজ। তো G2 ফেজে কি হয়, সর্বপ্রথম হচ্ছে একটা সেন্ট্রোজোম থেকে দুইটা সেন্ট্রোজোম তৈরি হয়, ঠিক আছে, বা বলতে পারো সেন্ট্রিওলগুলা বিভক্ত হয়ে যায়। তো সেন্ট্রিওল বিভক্ত হওয়ার পরে হচ্ছে মাইক্রোটিউবিউলের সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে মাইক্রোটিউবিউল এখানে সৃষ্টি হচ্ছে, সেন্ট্রোজোমের বিভক্তি হচ্ছে, এবং লাস্টে হচ্ছে ওই যে তোমার ফসফোরাইলেশন হয়েছিল, তো ফসফোরাইলেশনের বাকি প্রক্রিয়া শেষ করে আলটিমেটলি এটিপিটা, মানে যদিও এখানে ফসফোরাইলেশন হয় কিন্তু এটিপি হিসেবে পাওয়া যায় হচ্ছে G2 দশায়, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা দেখতেছি এখানে তিনটা কাজ হচ্ছে, একটা হচ্ছে সেন্ট্রোজোমের বিভক্তি হচ্ছে, মাইক্রোটিউবিউল সৃষ্টি হচ্ছে, আর লাস্টে হচ্ছে এটিপির ফরমেশন হচ্ছে। এখন এই যে তোমার সেন্ট্রোজোম বিভক্ত হচ্ছে, সেন্ট্রোজোম সে হচ্ছে মাইক্রোটিউবিউল সৃষ্টি করতেছে। এই যে সেন্ট্রোজোম বিভক্তি হইল, বিভক্ত হওয়ার পর সেন্ট্রোজোমটা কি করতেছে, মাইক্রোটিউবিউল সৃষ্টি করতেছে। এই যে তোমার মাইক্রোটিউবিউল, তার কাজ কি, তার কাজ হচ্ছে এস্টার তোমার যে তোমার স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র আছে, সেই স্পিন্ডল তন্তু বা যন্ত্রগুলোকে তৈরি করতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এটাও যখন আমরা ক্যারিওকাইনেসিস করবো তখন বিস্তারিত আসবে। এবার হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। এম ফেজকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে কোষচক্রের নিয়ন্ত্রক। তো আমরা একটু আগেই পড়ছিলাম যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইম এবং সাইক্লিন প্রোটিন এরা কি করে, যে কোষচক্রকে নিয়ন্ত্রণ করে বা কোষচক্রের বিভিন্ন ধরনের কাজকে অ্যাক্সিলারেশন করতে হেল্প করে। এখানে সাইক্লিনের কয়েকটা প্রোটিনের নাম বলা আছে বইয়ে। একটা হচ্ছে সাইক্লিন এ, সাইক্লিন বি, সাইক্লিন ই আর সাইক্লিন ডি। আমরা এভাবে মনে রাখতে পারি যে আবেদ, ঠিক আছে, আবেদ 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 দিয়ে আমরা মনে রাখতে পারি। এখন দেখো সাইক্লিন এ, যে এ দিয়ে আমরা কি মনে রাখতে পারি, অ্যাক্সিলারেশন। এ দিয়ে কি মনে রাখতে পারি আমরা, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কি, ত্বরণ দেওয়া, ঠিক আছে, বা ত্বরণ করা, বা বলতে পারো যে গতিকে ত্বরান্বিত করা। তো সাইক্লিন এ যে আছে, ওর কাজ হচ্ছে এই যে তোমার এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন হয়, এই রেপ্লিকেশন বা অন্যান্য কাজকে সে হচ্ছে ত্বরান্বিত করতে বা গতি বাড়াইতে সে হচ্ছে কি করে, হেল্প করে। এবার হচ্ছে বি, সাইক্লিন বি। সাইক্লিন বির কাজ কি, মাইক্রোটিউবিউল সৃষ্টি করতে হেল্প করা। এখন তুমি, আমরা কি জানি যে এ হচ্ছে ইংলিশ যে লেটারগুলোর মধ্যে হচ্ছে ফার্স্ট, প্রথম, আর বি হচ্ছে কি দ্বিতীয়। তো মাইক্রোটিউবিউল কোন দশাতে তৈরি হয়েছিল, G2 দশায় তৈরি হয়েছিল না, G2। তো ওই G2 মানে কি, 2 নাম্বার, গ্যাপ 2। তো এখান থেকে তুমি মনে রাখতে পারো গ্যাপ টুর যে কাজ, গ্যাপ টুর কাজকে ত্বরান্বিত করতে হেল্প করবে বি। সাইক্লিন বি যে প্রোটিনটা আছে, সাইক্লিন বি প্রোটিনটা হচ্ছে গ্যাপ টুতে যে সকল কাজ হবে সেই সকল কাজ ত্বরান্বিত করতে হেল্প করবে। এবার হচ্ছে যে সাইক্লিন ই, সাইক্লিন ই কি করতেছে, ও হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন করতে হেল্প করতেছে। আর লাস্ট হচ্ছে সাইক্লিন ডি। সাইক্লিন ডি কে আমি বলি দালাল, ঠিক আছে, সাইক্লিন ডি কে আমি বলি দালাল। দালালের কাজ কি, ধরো তুমি পাসপোর্ট অফিসে গেছো, পাসপোর্ট অফিসে যায় তুমি কিন্তু চাইলে তোমার নিজের পাসপোর্ট নিজেই বানাইতে পারো, কিন্তু দালালের কাজ কি, ও বলবে কি যে ভাই আপনি তো পুরোটা কাজ করতে পারবেন না, এই অফিস থেকে ওই অফিসে যাইতে হবে, ওই অফিস থেকে ওই অফিসে যাইতে হবে, আপনি তো এত দৌড়াদৌড়ি পারবেন না, আর আপনাকে গেলে ঝুলে রাখবে। তা আমাকে কিছু টাকা দেন, আমি হচ্ছে আপনাকে যে এই যে এখান থেকে ওখানে যাওয়া লাগতেছে প্রত্যেকটা কাজ আমি হচ্ছে গুছায়া কইরা আপনাকে হচ্ছে পাসপোর্টটা ডেলিভারি দিব। তো সাইক্লিন ডির কাজ কিন্তু পুরাটা দালালের মতো। ও কি করবে, G1 থেকে এস পর্যন্ত নিয়ে যাবে, এস থেকে G2 তে নিয়ে যাবে। এই যে তোমার এক দরজা থেকে অন্য দরজা নিয়ে যাওয়া বা এক পর্যায় থেকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া যে কাজ, এটা হচ্ছে দালাল প্রোটিন বা সাইক্লিন ডি প্রোটিন তোমাদেরকে করতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের কোষচক্রের নিয়ন্ত্রক। তাহলে হচ্ছে সাইক্লিন এ, বি, ই, ডি এর কাজ কি ছিল, অ্যাক্সিলারেশন করা। বি এর কাজ কি, G2 দশায় যারা তৈরি হয় তাদেরকে কাজ করতে হেল্প করা। ই এর কাজ কি, ই এর কাজ হচ্ছে তোমার মেইন যে কাজ, সেটা হচ্ছে মানে কোষচক্রের মধ্যে ইন্টারফেজের যে মেইন কাজ, সেটা হচ্ছে কি তোমার ডিএনএ রেপ্লিকেশন করা, ডিএনএ রেপ্লিকেশন করতে হেল্প করতেছে। আর লাস্টে যে সাইক্লিন ডি, ডি এর কাজ হচ্ছে দালালি করা। সে কি করে, তোমার G1 থেকে এস দশায় নিয়ে যায় কোষকে, এবং এস দশা থেকে G2 দশায় নিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা কিছু এমসিকিউ সলভ করি, যে কোন প্রোটিনটি ডিএনএ প্রতিলিপনকে সক্রিয় এবং ত্বরান্বিত করে।
এই যে ত্বরান্বিত করে শব্দটা দিয়ে আমি কি বুঝলাম, যে এক্সিলারেশন করে বা গতি বাড়ায় দেয়। তো গতি বাড়াইতে কে হেল্প করবে? সাইক্লিন এ। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়? তোমরা সবাই জানো এটা হচ্ছে এস দশায়। ঠিক আছে, এস দশায় হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। ইরেথ্রোপয়েটিন কোথায় তৈরি হয়? ইরেথ্রোপয়েটিন হচ্ছে বৃক্কে তৈরি হয়, বা যেটা বাংলা হচ্ছে কিডনি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পড়ি নাই, আমরা একটু বই দেখলেই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বই থেকে খুব একটা জিনিস পড়া বাকি নাই, আমরা সব স্লাইডে মোটামুটি কভার হয়ে যায়। তারপরে দুই একটা ছোটখাটো টপিক বইয়ে আছে, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এগুলো আমরা পড়ে ফেলছি। এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো বই থেকে, এটা আমাদের স্লাইডে নাই যদিও, তো তোমরা এখান থেকে পড়তে পারো। এই যে ক্যারিওকাইনেসিস যেটা আছে, আমরা পড়ছিলাম না যে সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসের নাম দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী শ্লাইখার। ঠিক আছে, এটা একটা বিশ্ববিদ্যালয় আসছিল, এই জন্য তোমাদেরকে দেখা দিচ্ছি যে ক্যারিওকাইনেসিস এই নামটা কে দিয়েছেন? বিজ্ঞানী শ্লাইখার। ঠিক আছে, এখান থেকে তেমন কিছু পড়া লাগবে না। আর এটা তো জানো যে তোমার অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, তারপর হচ্ছে মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, আর মিওসিসকে বলা হয় কি? হ্রাসমূলক কোষ বিভাজন। ঠিক আছে, এই যে হাওয়ার্ড এবং পেল্ক, এই যে 100 ট্রিলিয়ন কোষ থাকে, এগুলো সব আমরা পড়ে ফেলছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা পড়তে পারো, সেটা হচ্ছে এই যে তোমার ইন্টারফেস দশায় বিভিন্ন ধরনের কাজ করা হয়। এখানে হচ্ছে দুই ধরনের উদ্দীপনা দেখা যায়, একটা হচ্ছে বহি উদ্দীপনা, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। আমরা যে একটু আগে বললাম যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বা সাইক্লিন প্রোটিন, এরা হচ্ছে ভেতরের উদ্দীপনা দিতে হেল্প করে, এবং বাহ্যিক উদ্দীপনা কে দেয়? গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে, বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন ওরা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা দিয়ে থাকে। তাহলে আমাকে যদি বলা হয় যে অভ্যন্তরীণ উদ্দীপনা কে দেয়, এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট যে কাইনেস বা আমরা যে 4টা প্রোটিনের নাম বললাম সাইক্লিন প্রোটিন, সেগুলা অভ্যন্তরীণ কাজ করে। আর যারা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা দেয় তাদের মধ্যে কি আছে? বিভিন্ন ধরনের হরমোন এবং কি গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে। আচ্ছা, এখানে যে বলা আছে যে যখন হচ্ছে আমাদের কি করা দরকার হয়, যে বেশি বেশি তোমার লোহিত রক্তকণিকা উৎপাদনের দরকার হয়, তখন বৃক্ক থেকে একটা হরমোন আছে যার নাম হচ্ছে ইরেথ্রোপয়েটিন হরমোন। এই ইরেথ্রোপয়েটিন হরমোনের কাজ কি? সে হচ্ছে বৃক্ক থেকে বের হয়ে যায় বা কিডনি থেকে রিলিজ হয়ে সে চলে যায় বোন ম্যারোতে। আমাদের যে কশেরুকা আছে বা তোমার বলতে পারো স্টারনাম, এখানে কি থাকে? বোন ম্যারো থাকে। এই বোন ম্যারোতে যে সে হচ্ছে স্টিমুলেট দেয়, ওই যে উদ্দীপনা দেয়, এই যে দেখছো যে বাহ্যিক উদ্দীপনা দেখে বিভিন্ন হরমোন, ও হচ্ছে বাইরে থেকে আসে, বাইরে থেকে এসে উদ্দীপনা দেয় যে বডিতে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা কম, তুমি এখন কি লোহিত রক্তকণিকা বানানোর ট্রাই করো। তাহলে কি করতেছে যে তোমার কিডনিতে তোমার ইরেথ্রোপয়েটিন হরমোন তৈরি হয় এবং এখান থেকে রিলিজ হয়। একটা জিনিস তোমরা পড়তে পারো যে যখন হচ্ছে কোথাও কেটে যায় তখন কি শ্বেত রক্তকণিকা অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই যে তোমার রক্ততঞ্চনের ক্ষেত্রে শ্বেত রক্তকণিকাও বিভিন্ন ধরনের গ্রোথ ফ্যাক্টর তৈরি করে। তাহলে হচ্ছে এই যে গ্রোথ ফ্যাক্টর, হরমোন, এগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপনা দেয়, আর ভেতরকার উদ্দীপনা কিন্তু সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এরা দিয়ে থাকে। এগুলো আমরা পড়ে ফেলছি, এগুলো পড়ছি, ডি ই এ বি সবগুলো পড়ে ফেলছি, এখান থেকে আর কিছু দরকার নেই। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা সামনে পড়বো। আর একটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স। মাইটোটিক ইন্ডেক্স জিনিসটা কি আমরা একটু দেখব। মাইটোটিক ইন্ডেক্স মানে হচ্ছে মাইটোটিক ইন্ডেক্স, মাইটোটিক ইন্ডেক্স মানে হচ্ছে তোমার বডিতে কতগুলা কোষ আছে এবং কতগুলা কোষ হচ্ছে বিভাজিত হচ্ছে, মাইটোসিস বিভাজিত হচ্ছে। ঠিক আছে, যদি এটা মাইটোসিসের পড়া, তারপরে একটু দেখা দিচ্ছি। তার মানে হচ্ছে তোমার বডিতে কতগুলা কোষ মাইটোসিস হচ্ছে এবং মোট কোষ সংখ্যা, এদের যে অনুপাত, এটাকে আমরা বলতেছি মাইটোটিক ইন্ডেক্স। এখন দেখো মাইটোটিক ইন্ডেক্স দিয়ে আমাদের কাজ কি? ধরো আমাদের মাইটোটিক ইন্ডেক্স কথার কথা থাকার দরকার হচ্ছে 20। ঠিক আছে, ধরো 100টা কোষে 20টা কোষ বিভাজিত মানে হবে, এটা হচ্ছে স্বাভাবিক। কোনো কারণে যদি মাইটোটিক ইন্ডেক্স বেড়ে যায়, কোনো কারণে যদি মাইটোটিক ইন্ডেক্স বেড়ে যায়, তার মানে আমি বুঝবো যে বডিতে বেশি সংখ্যক কোষ মাইটোসিস হচ্ছে। যখন বডিতে এই যে মাইটোসিস রত কোষ সংখ্যা বেড়ে যাবে, তার মানে কি বডিতে বেশি বেশি সেল প্রডিউস হওয়া শুরু করবে, তখন কিন্তু আমাদের টিউমার, ক্যান্সার এই জিনিসগুলা তৈরি হওয়া শুরু করবে। তখন আমরা বুঝতে পারবো যে আমাদের বডিতে বিভিন্ন ধরনের
রোগ দেখা দিতে পারে। তো যারা হচ্ছে ক্যান্সার রোগী, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টিউমারে ভুগতেছে, তাদের হচ্ছে মাইটোটিক ইন্ডেক্সটা বের করা হয় যে আসলে তাদের কি পরিমাণ গ্রোথ হচ্ছে, টিউমারের গ্রোথ কিরকম হচ্ছে, এটার জন্য আমরা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্সটা ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা আমরা হচ্ছে কোষ বিভাজনের এমসি গুলো দেখি। দেখো, কোষ বিভাজন আবিষ্কার করেন কে, এটা কিন্তু আমরা পড়ে ফেলছি যে ওয়াল্টার ফ্লেমিং। আর যদি বলতো যে স্পেসিফিক বলতো যে তোমার মায়োসিস কোষ বিভাজন কে আবিষ্কার করেন, সেক্ষেত্রে আমরা আনসার দিতাম কি বোভেরি, বিজ্ঞানী বোভেরি। এবার দেখো যে কোষ চক্রের সংশ্লেষণ দশায় মানে হচ্ছে এস দশায় বা সিনথেসিস দশায় কতটুকু সময় ব্যয় হয়, আমরা কি জানি যে জি1 দশায় 30 থেকে 40, এস দশায় 30 থেকে 50, আর লাস্টে জি2 দশায় 10 থেকে 20%। তাহলে হচ্ছে বলছে এস দশায়, তার মানে 30 থেকে 50%। কোন দশায় ডিএনএ অনুলিপন সম্পন্ন হয়, সবাই জানো এস দশায়, সিনথেসিস দশায় এই ডিএনএ অনুলিপনটা হয়ে থাকে। এবার বলতেছে একটা রিটেন আসছে, কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে বলতে কি বুঝো। আমরা কিন্তু অলরেডি এটা পড়ে ফেলছি যে প্রস্তুতি দশা বা ইন্টারফেজ বলতে আমরা কি বুঝি। মেইনলি ইন্টারফেজ হচ্ছে একটা বিশ্রামরত অবস্থা। এই সময় এই যে তোমার কোষটা থাকে সেটাকে আমরা বিপাকীয় কোষ বলতে পারি, অথবা এইটার যে নিউক্লিয়াসটা থাকে, এই কোষের যে নিউক্লিয়াসটা থাকে সেটাকে আমরা বিপাকীয় নিউক্লিয়াসও বলে থাকি। অনেক সময় বলতে পারে যে বিপাকীয় নিউক্লিয়াস বলতে কি বুঝো। বিপাকীয় নিউক্লিয়াস মানে হচ্ছে তোমার যেই কোষের নিউক্লিয়াসটা বিশ্রামরত অবস্থায় আছে অথবা ইন্টারফেজ অবস্থায় আছে সেটাকে আমরা কি বলি, বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এবং এই দশায় কি হয়, এই দশায় হচ্ছে মাইটোটিক ফেজে বা এম ফেজে যে সকল কাজ করা দরকার এবং সেই সকল কাজের জন্য যে সকল তোমার কাঁচামাল দরকার, সেই কাঁচামালগুলো আগেই রেডি করে ফেলে। ঠিক আছে, মানে জিনিসটা হচ্ছে যে তোমার ইন্টারফেস হচ্ছে অনেকটা প্রস্তুতিমূলক পর্ব, সে হচ্ছে প্রস্তুতি নিয়ে রাখে যে আমি সবকিছু আমার যত ধরনের মালামাল দরকার সব আমি মজুত করে রাখলাম, যখনই যুদ্ধ শুরু হবে আমি হচ্ছে জাস্ট যুদ্ধে ঝাঁপায় পড়বো। এটা হচ্ছে ইন্টারফেস দশার কাজ। তাহলে হচ্ছে কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে বলতে কি বুঝো, এটা হচ্ছে তোমরা একবার রিডিং দিও, একদম ইজি পড়া, যে তোমার দুইটি এম ফেজের মাঝখানে, দুইটি এম ফেজ মানে হচ্ছে একটা এম ফেজ এবং আরেকটা এম ফেজের মাঝখানে কি থাকে, একটা ইন্টারফেস দশা থাকে। তো এই ইন্টারফেস দশার কথা বলতেছে যে দুটি এম ফেজের মধ্যবর্তী বিশ্রামরত অবস্থাকে আমরা কি বলি, যে কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে বলি। এই ইন্টারফেস সময়টা অনেক বেশি, কারণ আমরা পড়ছি যে এটা কত সময়, এটা হচ্ছে 90 to 95% সময় কিন্তু ইন্টারফেস দশাতে ব্যয় হয়, সবচেয়ে বেশি সময় এখানে কিন্তু ব্যয় হয়। ইন্টারফেস অবস্থায় কোষের যে নিউক্লিয়াস সেটাকে আমরা বিপাকীয় নিউক্লিয়াস বলি। এবং এক কথায় বলা যায় যে এমফেসকে সুসম্পন্ন করতে যে সকল প্রস্তুতি নেওয়া হয়, আমরা একটু আগে বললাম যে প্রস্তুতির দশাটা হচ্ছে ইন্টারফেস, সেই সব কিছু কিন্তু ইন্টারফেসেই নেওয়া হবে। এবং কোষচক্রের মোট 90 থেকে 95 ভাগ, এটা আমরা বলা হয়ে গেছে। আর এবং এই ইন্টারফেসকে হচ্ছে 3টা ভাগে ভাগ করা যায়, জি1, এস আর হচ্ছে জি2 দশা। আচ্ছা এবার হচ্ছে যে মাইটোসিসের সংজ্ঞা বলছে এবং ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস এই জিনিসগুলো আলোচনা করছে। দেখো মাইটোসিস মানে কি, মাইটোসিস মানে হচ্ছে যখন বা বলতে পারো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় তোমার প্রকৃত কেন্দ্রিক যে কোষগুলো আছে, যারা হচ্ছে আদিকেন্দ্রিক কোষ, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেলে কিন্তু নরমালি মাইটোসিস হয় না। ঠিক আছে, নরমালি আদিকোষী সেলের মাইটোসিস হবে না, শুধুমাত্র প্রকৃতকোষী সেল যারা হচ্ছে ইউক্যারিওটিক সেল, সেই সকল সেলেই কিন্তু তোমার কোষ বিভাজন হবে। এবং এই কোষ বিভাজনে তোমার একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, বা বলতে পারো যে একটি মাদার সেল থেকে দুইটি ডটার সেল বা একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি হয়ে থাকে, এটাকে আমরা বলতেছি মাইটোসিস। ঠিক আছে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়া, কারণ কি এখানে অনেকগুলো প্রক্রিয়া আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অনেকগুলো কি ধারাবাহিক প্রক্রিয়া মেইনটেইন করে সে কি করে একটি কোষ থেকে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, এবং এটাকে আমরা বলছি মাইটোসিস। এবং মাইটোসিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। যখন নিউক্লিয়াসের বিভাজন সেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, আর যেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন সেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস যে 5টা ধাপ এটা আমরা পড়ে ফেলছি অলরেডি। এবার দেখো ক্যারিওকাইনেসিস যে প্রথম ধাপ সেটা হচ্ছে প্রোফেজ। বোন ম্যারো কি, একজন বলছে কি বোন ম্যারো কি, বোন ম্যারো, বোন ম্যারো মানে হচ্ছে বোন প্লাস ম্যারো। বোন মানে কি, বোন মানে হচ্ছে অস্থি, ম্যারো মানে হচ্ছে মজ্জা। আমাদের যে অস্থি থাকে, ঠিক আছে, ধর একটা অস্থি, অস্থির মাঝখানে কিছু মজ্জা থাকে, ঠিক আছে, কিছু নরম জায়গা থাকে, যেটা হচ্ছে তোমরা কই খাও, তোমরা হচ্ছে মুরগির যখন এই রান খাও, ঠিক আছে, মুরগির রান যখন চাবানো দাও দেখো কি ভিতরে হচ্ছে কালো কালো বা একটু বলতে পারো যে কি কালার বলা হয় এটাকে, খয়েরি কালারের বিভিন্ন ধরনের বস্তু থাকে, যেটা হচ্ছে তোমরা চুষে চুষে খাও যেটাকে তোমরা অনেকে বলো যে ক্যালসিয়াম, যদিও এটা ক্যালসিয়াম না, এটাকে আমরা বলি বোন ম্যারো। ঠিক আছে, এই বোন ম্যারো থেকে
তোমার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, যত ধরনের রক্তকণিকা আছে সবকিছুই কিন্তু এই বোন ম্যারো থেকে তৈরি হয়। তাহলে বোন ম্যারো কোথায় থাকে? অস্থির মধ্যে থাকে। অস্থির মধ্যে এটা থেকে বিভিন্ন ধরনের রক্তকণিকা তৈরি করতে হেল্প করে। ঠিক আছে, এটা হচ্ছে বোন ম্যারো বা অস্থি মজ্জা। আচ্ছা, এবার হচ্ছে এই যে তোমার মাইটোসিস প্রক্রিয়া, এই মাইটোসিস প্রক্রিয়াতে মেইনলি কি হয় একটু ভালো করে খেয়াল করো। মাইটোসিস প্রক্রিয়াতে কি হয় যে আমাকে কোষটা বিভাজন করতে হবে। তো কোষ যদি আমি বিভাজিত করতে চাই, ধরো একটা কোষ আছে, ঠিক আছে, একটা কোষ আছে, কোষকে আমাকে বিভাজন করতে হবে। তো প্রথমে আমি কি করব, যে নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াসকে আমি বিভাজন করব। ধরো এটা একটা নিউক্লিয়াস, এখানে হচ্ছে নিউক্লিওলাস আছে, নিউক্লিওপ্লাজম আছে, বিভিন্ন ধরনের নিউক্লিওপ্লাজম আছে, তারপর হচ্ছে ধরো ক্রোমাটিন তন্তু আছে, ক্রোমাটিন তন্তু আছে। তো এই কোষের মধ্যে বা বলতে পারো এই নিউক্লিয়াসের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস এখানে কি? ক্রোমোজোম। গত ক্লাসে যারা ক্লাস করছো তারাই কিন্তু বুঝতে পারছো যে ক্রোমোজোম বা ডিএনএ এই জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে। এখন যখন আমি একটা কোষকে বিভাজন করতে যাব, আমার অবশ্যই কি করতে হবে? সমান ভাগে ভাগ করতে হবে। ক্রোমোজোমগুলোকে সমান ভাগে ভাগ করতে হবে। একদিকে কম একদিকে বেশি এগুলো করা যাবে না। তাহলে আমার কি করতে হবে? এই যে বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় থাকা যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলোকে এক জায়গায় এনে দুই ভাগে ভাগ করে দুইটা পাশে দিয়ে দিতে হবে। বুঝতে পারছো? ধরো তোমার কাছে অনেকগুলো চকলেট আছে, ঠিক আছে, অনেকগুলো চকলেট তোমার পুরো রুমে ছড়ায় ছিটে আছে। এখন তোমার বন্ধু বলছে কি এই চকলেট গুলাকে হচ্ছে সমান ভাগে ভাগ করো। তাহলে হচ্ছে তুমি কি করবা? সবগুলাকে এক জায়গায় আনবা, আইনা হচ্ছে দুইটা ভাগে ভাগ করে পাঠাই দিবা। এইটাই হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস। মানে কি হচ্ছে, এখানে দেখবা যে প্রথমে সবগুলা যে ক্রোমাটিন তন্তু এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটা থাকে। ছড়াই ছিটা থাকার পর এদেরকে হচ্ছে একটা লাইনে আনতে হয়। এই যে তোমার একটা লাইনে আনতে হয়, তার মানে কি একটা রাস্তা দরকার, একটা রাস্তা তৈরি করতে হবে। বা বলতে পারো যে এদিক মানে রেল লাইনের মতো তারা হচ্ছে একটা রাস্তা তৈরি করে, যেই রাস্তা দিয়ে তারা হচ্ছে মাঝখানে আসে, সবগুলাকে একসাথে আনে। সেই যে রাস্তা, সেই রাস্তাটাকে আমরা কি বলি? স্পিন্ডল তন্তু। তার মানে এই যে তোমার ক্রোমাটিন গুলো আছে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু বরাবর তারা হচ্ছে যাতায়াত করে মাঝখানে আসে। যখন মাঝখানে আসে সেটাকে আমরা বলি মেটাফেজ। মেটাফেজ দশায় এসে তারা দুইটা ভাগে ভাগ হয়ে অ্যানাফেজ দশায় তারা হচ্ছে দুই দিকে ছড়ায় যায়, দুইটা কোষ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কি তোমার ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, এই জিনিসটা আমি দেখি তোমাদেরকে পড়াই দিচ্ছি যে ক্যারিওকাইনেসিস পুরোটা কিন্তু একদম ইজি। দেখো প্রোফেজ দশা, প্রোফেজ দশায় কি হবে? প্রস্তুতিটা শুরু হবে। প্রোফেজ দশায় হচ্ছে সর্বপ্রথম এখানে তোমার যে এই যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, ক্রোমাটিন তন্তুগুলা থেকে হচ্ছে পানি বের হয়ে যাবে। এই যে তোমার বিভিন্ন জায়গায় ক্রোমাটিন তন্তু আছে, ডাইরেক্ট এখানে ক্রোমোজোম দেখাইছে, মানে এই যে ক্রোমোজোমগুলো আছে এখানে তোমার কি হবে? পানি বিয়োজন হবে। পানি বিয়োজন হবে, যখনই পানি বিয়োজন হবে বা পানি ছেড়ে দিবে তখন হচ্ছে এই ক্রোমোজোমগুলোকে, বা বলতে পারো যদিও এটাকে ক্রোমোজোম বলা যাবে না তখন, এটা হচ্ছে ক্রোমাটিন অবস্থায় আছে। তো এই ক্রোমাটিন গুলাকে তোমার আস্তে আস্তে মোটা এবং খাটো দেখানো শুরু করবে। তাহলে হচ্ছে প্রোফেজ দশায় কি হবে? সর্বপ্রথম তোমার ক্রোমোজোমগুলো থেকে বা ক্রোমাটিনগুলো থেকে জল বিয়োজন হবে। যত জল বিয়োজন হবে তত হচ্ছে মোটা এবং খাটো হবে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে তোমার ক্রোমোজোমগুলো আছে, ধরো একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের মাঝখানে একটা অরঞ্জিত অঞ্চল থাকে, সেটাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার। এরা কি করে? সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে দুইটা অপত্য ক্রোমাটিড বা দুইটা নতুন ক্রোমাটিডে উৎপন্ন হয়। তাহলে আমি কি বললাম? যে এই যে ক্রোমোজোমগুলো থাকে, ক্রোমোজোমের মাঝখানে একটা যে অরঞ্জিত অঞ্চল থাকে সেটাকে আমরা বলতেছি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার বরাবর এটা দুই ভাগে ভাগ হয়, ভাগ হয়ে দুইটা অপত্য ক্রোমাটিড তৈরি হয়। বা বলতে পারো যে সেন্ট্রোমিয়ারের ক্রোমোজোমের যে বাহুগুলা আলাদা হয়ে যায়। আচ্ছা, এই তো। আর হচ্ছে তোমার প্রাণী কোষে সেন্ট্রিওল এবং উদ্ভিদ কোষে মাইক্রোটিউবুল একটা কাজ করে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে স্পিন্ডল তন্তু তৈরি করতে হেল্প করা। এখন দেখো এই স্পিন্ডল তন্তুটা কিন্তু এই যে রাস্তা বানায় দেয়, এই রাস্তা বরাবর হচ্ছে ক্রোমোজোমগুলা মাঝখানে আসে। মানে ক্রোমোজোমগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে আসছিল, এখন সেন্ট্রিওল আর মাইক্রোটিউবুল কি করবে? একটা রাস্তা বানাই দিবে। এই রাস্তা বরাবর ধরে বা এই রাস্তা ধরে তারা হচ্ছে এক জায়গায় জড়িত হবে। ঠিক আছে, এখন দেখো দ্বিতীয় ধাপে আমরা হচ্ছে রাস্তা বানানোটা একটু সুন্দরভাবে দেখতে পারবো। ঠিক আছে, এখানে দেখো যে তোমার মাতৃকোষে হচ্ছে কি আছে? নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার পর্দা আছে, ক্রোমাটিন আছে। এই যে তোমার নিউক্লিয়ার পর্দা, তারপর হচ্ছে নিউক্লিওলাস, এগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করে, এটা তোমরা পড়ছো। আর তেমন কিছু পড়ানো নাই এখানে। তো প্রোমেটাফেজ, প্রোমেটাফেজে কি হয়? এই যে তোমার নিউক্লিওলাস এবং তোমার নিউক্লিয়ার যে মেমব্রেন গুলো আছে এগুলো হচ্ছে আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করে। এবং এই যে তোমার সেন্ট্রিওল থেকে যে তোমার মাকুতন্তু তৈরি হয়, এছাড়া তোমার সেন্ট্রাল একটা কাজ করে, সেটা হচ্ছে অ্যাস্টার রে ফরমেশন করে। অ্যাস্টার রে নামক এক ধরনের বিচ্ছুরণশীল সে হচ্ছে আলো দেয়, এটাকে আমরা বলতেছি অ্যাস্টার রে। ঠিক আছে, এবং তারা কি করে? স্পিন্ডল যন্ত্র এবং তন্তু সৃষ্টি করে। এই স্পিন্ডল তন্তুগুলা কি করে? একটা রাস্তা তৈরি করে দেয়। ধরো এই যে এখান থেকে একটা রাস্তা তৈরি হয়েছে, এই যে একটা রাস্তা তৈরি হয়েছে,
এখন ধরো এখানে একটা ক্রোমোজোম আছে, সে কি করবে, এই রাস্তাতে এসে যোগ দিবে, ঠিক আছে, এই রাস্তাতে আসবে, ঠিক আছে। সবাই হচ্ছে তোমার এই যে তোমার স্পিন্ডল তন্তু, এই স্পিন্ডল তন্তু বরাবর জড়ো হওয়া শুরু করবে, মানে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে ছিল প্রোফেজ দশায়, এখন তারা কি করবে, একটা নির্দিষ্ট রাস্তায় আসবে, ঠিক আছে, একটা লাইনে আসবে। এটা হচ্ছে স্পিন্ডল তন্তু বা যন্ত্রের কাজ। এদের কাজ কি, এরা হচ্ছে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার বরাবর তারা হচ্ছে অ্যাটাচ করবে, অ্যাটাচ করে তাদেরকে একটা লাইন আনতে হেল্প করবে। আর এই যে তোমার স্পিন্ডল তন্তু, এদেরকে অনেক সময় বলা হয় যে ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু, বা অনেক সময় বলা হয় যে আকর্ষণ তন্তু। এরা কি করে, আকর্ষণ করে এই যে তোমার ক্রোমোজোমগুলো, এই যে ছড়ায় ছিটায় যে ক্রোমোজোমগুলো ছিল, এগুলোকে একটা রাস্তায় আনতে হেল্প করে। আচ্ছা, এরপরে যখন এরা চলা শুরু করে, ধরো তার কি করলো, যে একটা রাস্তায় আসলো, আসার পরে এরা তো চলা শুরু করবে, সবাই হচ্ছে মাঝখানে আসা শুরু করবে। যখন মাঝখানে এসে পড়বে সেটাকে আমরা বলতেছি মেটাফেজ। কিন্তু মাঝখানে যখন আসা শুরু করবে, তারা তো হচ্ছে একটা ধরো রেল লাইন দিয়ে চলতেছে, একটা রেল লাইন দিয়ে তারা হচ্ছে ঢাকা আছে। ধরো কিছু ক্রোমোজোম আছে তোমার বরিশাল, কিছু আছে তোমার রাজশাহী, কিছু আছে রংপুর, কিছু আছে সিলেট। তো সব জায়গায় কি আছে, তোমার রেল লাইন সৃষ্টি করছে। এই রেল লাইনগুলো কি, রেল লাইনগুলো হচ্ছে আমাদের স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুতে যারা প্যাসেঞ্জার কারা, ক্রোমোজোম। একটু ইজিলি বুঝাই, দেখো, ধরো আমাদের যে পুরা বাংলাদেশ, ধরো এখানে আছে তোমার কি রাজশাহী রাজশাহীতে কিছু প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার গুলা হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোম ক্রোমোজোম। আচ্ছা, তারপর হচ্ছে ধরো সিলেটে কিছু আছে, সিলেট। তারপর ধরো এখানে চট্টগ্রাম, এখানে ধরো বরিশাল, এখানে ধরো খুলনা। তো বিভিন্ন জায়গায় ক্রোমোজোম গুলা ছড়াই ছিটে আছে। এখন এই ক্রোমোজোম গুলাকে একটা রেল লাইনের মাধ্যমে আমি কোথায় আনবো, ঢাকায় আনবো। ঢাকায় আনবো। তাহলে আমার কি করতে হবে, একটা রেল লাইন বানাইতে হবে। এই রেল লাইন গুলাই হচ্ছে আমাদের স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তু গুলা কি করে, রেল লাইন বানায়। এখন এই ক্রোমোজোম গুলার যে মাঝখানের যে একটা পয়েন্ট থাকে, যেটাকে আমরা বলতেছি কি সেন্ট্রোমিয়ার, এই রেল লাইনে সংযুক্ত হওয়ার জন্য ক্রোমোজোম গুলা তাদের যে সেন্ট্রোমিয়ারের সাথে অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে। এই যে সেন্ট্রোমিয়ার গুলো হচ্ছে এই তোমার স্পিন্ডল তন্তুর সাথে অ্যাটাচ হয়ে যায়, অ্যাটাচ হয়ে তারা হচ্ছে মাঝখানে আসা শুরু করে। এটা হচ্ছে প্রোফেজ দশার কাজ। আর যখন হচ্ছে মাঝখানে চলে আসবে, সেটাকে আমরা বলি মেটাফেজ, ঠিক আছে, প্রোমেটাফেজ। এরপর আমরা দেখবো মেটাফেজ। এই যে দেখো, এই যে তোমার লাইন বানানো হয়েছে, তোমার রেল লাইন বানানো হয়েছে, এই রেল লাইন বরাবর কি করতেছে, ক্রোমোজোম গুলা মাঝখানে আসতেছে, ঠিক আছে। সবাই হচ্ছে যাত্রা শুরু করছে, সবাই হচ্ছে ঢাকামুখী যাত্রা শুরু করছে। এটা হচ্ছে প্রোমেটাফেজ। আর যখন একদম ঢাকাতে চলে আসবে, বা বলতে পারো যখন হচ্ছে কেন্দ্রে চলে আসবে, সেটাকে আমরা কি বলি, মেটাফেজ দশা। এখন প্রথম যে দশা ছিল যে প্রোফেজে কি শুরু হচ্ছিল, তোমার জল বিয়োজন শুরু হচ্ছিল। যত জল বিয়োজন হচ্ছে তত কি মোটা এবং খাটো হচ্ছে, এবং যত সময় যাবে তত এরা জল বিয়োজন করতে 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 কি মেটাফেজ ধাপে সবচাইতে বেশি খাটো এবং মোটা দেখাবে। এবং এই দশায় তোমার নিউক্লিওলাস, তারপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো হচ্ছে একদমই দেখা যাবে না, একদম সম্পূর্ণ বিলুপ্ত থাকবে। আচ্ছা, এগুলো তো বললাম। এবং সবচেয়ে মোটা এবং খাটো দেখা যায়। এবং অনেক সময় যখন দেখা যাবে সারা বাংলাদেশ থেকে সব মানুষ যখন ঢাকায় আসে, তখন কি ঢাকাটা হচ্ছে বস্তি হয়ে যায়। ঠিক সেম ভাবে যখন ক্রোমোজোম গুলা পুরা নিউক্লিয়াস থেকে বিভিন্ন পার্ট থেকে যখন মাঝখানে আসা শুরু করে, তখন দেখা যায় কি ওরা হচ্ছে প্যাচ লাগায় ফেলে, ঠিক আছে, বস্তি বানায় ফেলে জায়গাটাকে, মাঝখানে যে জায়গাটা ঢাকাটাকে তারা হচ্ছে কি করছে, বস্তি বানায় ফেলছে। তখন এটাকে আমরা কি বলি, যে সুপার কয়েলিং বা কন্ডেনসেশন হয়ে যায়, তারা হচ্ছে জট পাকায় ফেলে, ঠিক আছে, পেঁচায় যায়। এই যে পেঁচায় যাইতেছে, সেটাকে আমরা বলতেছি সুপার কয়েলিং। এবং তারা যে ঘন হয়ে গেছে, এটাকে আমরা বলতেছি কন্ডেনসেশন। তাহলে কোন পর্যায়ে ক্রোমোজোমের কন্ডেনসেশন বা সুপার কয়েলিং দেখা যায়, যখন হচ্ছে তারা ঢাকায় আসে বা মেটাফেজ দশায়, তাদেরকে হচ্ছে সবচেয়ে বেশি মোটা এবং খাটো অবস্থায় দেখা যায়, সবচেয়ে বেশি পেঁচানো অবস্থায় দেখা যায়, সবচেয়ে বেশি ঘন অবস্থায় দেখা যায়। আচ্ছা, এইবার হচ্ছে যখন তারা একদম মাঝখানে চলে আসছে, তখন কি হবে, তাদের যে সেন্ট্রোমিয়ার বরাবর আবার কাট হবে, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার বরাবর আবার কি হবে, কাট হবে, সেন্ট্রোমিয়ার বরাবর কাট হবে। এই যে তোমার কাট হইলো, এই কাট হওয়া পর্যন্ত মেটাফেজের কাজ, এরপরে আর কোনো কাজ নাই। তাহলে ধরো তুমি একটা কেক আনছো, বা ধরো একটা বই আনছো, এই একটা বই, এই বইটা হচ্ছে মাঝখানে আসছে, আসার পর তুমি জাস্ট এটাকে কাট করছো। এই যে তুমি কাট করলা, এই কাট করা পর্যন্ত হচ্ছে মেটাফেজের কাজ। কিন্তু কাট করে যখন টান দিয়ে, ধরো আমার সাথে, ধরো আমার ফ্রেন্ড আছে, আমি কি করলাম, একটা বই কাটলাম বা একটা কাগজ কাটলাম, কাটাটা পর্যন্ত হচ্ছে মেটাফেজের কাজ। যখন দুই বন্ধু দুই সাইডে কাগজটা নিয়ে চলে যাব, এটা হচ্ছে অ্যানাফেজের কাজ, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমার মেটাফেজ দশায় কি হচ্ছে,
তোমার সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হচ্ছে। এই যে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হইলো, আমাদের মেটাফেজ দশার কাজ শেষ। এখন আমি কি করব, আমার কাজ কি ছিল, যে সারা বাংলাদেশে যত ধরনের ক্রোমোজোম আছে সবগুলোকে ঢাকামুখী করা। ঢাকাতে আনলাম, ঢাকাতে আনার পর এদেরকে হচ্ছে বিভাজিত করে দুইটা পার্টে আলাদা করা। ধরো মনে করো যে বাংলাদেশে, আমি ধরো মনে করো যে বাংলাদেশে হচ্ছে 64 জেলায় ছড়ায় ছিটায় আছে তোমার প্রায় 5,000 খেলোয়াড়, ঠিক আছে, 5,000 খেলোয়াড়। এখন আমি কি করব, এই 5,000 খেলোয়াড়কে নিয়ে আমি দুইটা টিম বানাবো। আচ্ছা, 5,000 খেলোয়াড় এটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, অনেকগুলো টিম হয়ে যাবে। ধরো বাংলাদেশে খুব ভালো ধরো বাস্কেটবল খেলে, কথার কথা 16 জন প্লেয়ার, ঠিক আছে, 16 জন প্লেয়ার। তো আমি 8 দুইটা টিম বানাবো, ঠিক আছে, 16 জন প্লেয়ারকে বিভিন্ন জেলা থেকে আমি আনবো। তো আমার কি করতে হবে, এই 16 জন প্লেয়ারকে আগে একত্র করতে হবে। তো এই 16 জন প্লেয়ারকে যে আমি ঢাকায় আনলাম বিভিন্ন প্রান্ত থেকে, এটা হচ্ছে মেটাফেজ দশার কাজ। এবং এই 16টাকে হচ্ছে যখন দুই ভাগে ভাগ করে 8টা হচ্ছে এরকম দুইটা টিম বানাইলাম, দুইটা টিম বানিয়ে যখন আলাদা করে ফেলবো, তখন এবং দুইটা নাম দিলাম, ধরো হচ্ছে বাংলাদেশ দক্ষিণাঞ্চল, বাংলাদেশ উত্তরাঞ্চল, দুইটা ভাগে ভাগ করলাম, বা বলতে পারো যে লাল দল আর নীল দল, দুইটা ভাগে ভাগ করলাম। এই যে যখন দুইটা ভাগে ভাগ করে খেলা শুরু করলাম, এটাকে আমরা বলতেছি অ্যানাফেজ ধাপ, ঠিক আছে। তাহলে হচ্ছে টিম বাটা পর্যন্ত হচ্ছে মেটাফেজ ধাপের কাজ, আর যখন দুই ভাগে ভাগ হয়ে দুইটা প্রান্তে চলে যাবে সেটা হচ্ছে অ্যানাফেজ ধাপের কাজ। তাহলে হচ্ছে এই যে আমার সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ হয়ে গেল, এবং দুইটা ভাগে ভাগ হওয়ার পর তোমার ক্রোমোজোমগুলো দুইটা পার্টে চলে গেল, এটা হচ্ছে অ্যানাফেজ ধাপের কাজ। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়, যার ফলে হচ্ছে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, ঠিক আছে। ক্রোমাটিড দুইটা মাঝখানে ছিল, এই যে তোমার একটা ক্রোমোজোম মাঝখানে ছিল, মাঝখানে থাকার সময় আমি কি করছি, এদেরকে কাট করে দিয়েছি, ঠিক আছে। এই যে কাট করে দিছি, কাট করে দেওয়ার পর দুইটাকে দুই সাইডে পাঠাই দিছি, মানে দুই দলে ভাগ করছি, দুই দলে ভাগ করে দুইটা টিম বানাইছি। আচ্ছা, দুইটা ক্রোমাটিডে আলাদা হয়, প্রত্যেকটা ক্রোমাটিডকে আমরা অপত্য ক্রোমোজোম বলি, কারণ এই এক একটা যে ক্রোমাটিড আছে, এই ক্রোমাটিডটা পরবর্তীতে পূর্ণাঙ্গ ক্রোমোজোমে পরিণত হয়। আচ্ছা, এবং এই যে তোমার অপত্য ক্রোমোজোম বা নতুন সৃষ্টি হওয়া ক্রোমোজোম, এগুলো হচ্ছে মেরুমুখী বা দুইটা দিকে চলে যায়। মেরু মানে কি, প্রান্ত, দুইটা প্রান্তের দিকে চলে যায়। এই যে তোমার প্রান্তের দিকে চলে যাচ্ছে, এটাকে আমরা বলি গতিদশা, বা যেটাকে আমরা বলতেছি অ্যানাফেজ। যখন হচ্ছে এরা প্রান্তের দিকে যায়, সব সময় তাদের যে সেন্ট্রোমিয়ারটা কি থাকে, মেরুমুখী থাকে। সেন্ট্রোমিয়ারটা কি থাকে, মেরুমুখী থাকে। আর লেজ দুইটা যেটা আছে বা ক্রোমাটিডের যে বাহুগুলা হচ্ছে বিষুবীয় অঞ্চলের দিকে থাকে। এটা তোমাদের বই আছে, খুব একটা দরকার নাই, জাস্ট পড়াই দিলাম। তো যখন হচ্ছে তারা যাওয়া শুরু করে, তাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী VLJI বিভিন্ন ভাবে দেখা যায়। এটা আমরা গত ক্লাসে বলছি যে কখন ভি এর মতো দেখা যায়, কখন জে এর মতো দেখা যায়, কখন আই এর মতো দেখা যায়, এল এর মতো দেখা যায়। তো এই যে তোমার ভি এর মতো যদি দেখা যায়, সেটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক। যদি এল এর মতো দেখা যায়, সেটাকে আমরা বলি সাবমেটাসেন্ট্রিক। যখন জে এর মতো দেখা যায়, সেটাকে আমরা বলি অ্যাক্টোসেন্ট্রিক। আর যখন আই এর মতো দেখা যায়, সেটাকে আমরা বলি টেলোসেন্ট্রিক, ঠিক আছে। এখানে থেকে আর তেমন কিছু পড়ার নাই, সবকিছু আমরা কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, তারপরে দেখো এই যে এই জিনিসটাই যে মাঝখানে ছিল, মাঝখান থেকে হচ্ছে তারা কি করতেছে, মেরুমুখী চলন শুরু করছে, ঠিক আছে, দুই মেরুতে চলে যাচ্ছে। যখনই দুই মেরুতে যাওয়া শেষ, তখন কি হবে, আমাদের টেলোফেজ দশা শুরু হবে। দুই ভাগে ভাগ হয়ে গেল, তখন হচ্ছে কি আমাদের টেলোফেজ দশা শুরু হবে। কারণ আমার কাজ কি ছিল, যে বিভিন্ন প্রান্তে থাকা ক্রোমোজোমগুলোকে দুই ভাগে ভাগ করা, সমান ভাগে ভাগ করে দুইটা প্রান্তে পাঠাই দেওয়া। তো এই কাজ শেষ। এখন হচ্ছে আমার কি হবে, যে টেলোফেজ দশা শুরু হবে। এখন টেলোফেজ দশা জাস্ট হচ্ছে প্রোফেজ দশার বিপরীত। প্রোফেজ দশায় কি হয়েছিল, জল বিয়োজন হয়েছিল, এখন কি হবে, জল যোজন হবে। প্রোফেজ দশায় কি হয়েছিল, আমাদের নিউক্লিওলাস, তারপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো হচ্ছে হারায় যাইতেছিল, বা বলতে পারো যে বিলুপ্ত হওয়া শুরু করছিল। এইবার হচ্ছে তার আবার পুনরায় আগমন করবে বা পুনরায় চলে আসবে। আর মাঝখানের তো ধরো একটা কোষকে তুমি দুই ভাগে ভাগ করছো, মাঝখানে কি দরকার, আমার কোষ প্রাচীর দরকার, বা বলতে পারো কোষ ঝিল্লি দরকার। তো এই কোষ ঝিল্লিটা বানানোর জন্য সাইটোপ্লাজম থেকে কি আসে, তোমার ফ্র্যাগমোপ্লাস্ট আসে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ভেসিকল গুলো আছে, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভেসিকল এবং সাইটোপ্লাজম থেকে, বা বলতে পারো যে গোলজি বডি থেকে কি আসে, ফ্র্যাগমোপ্লাস্ট। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি আসে, তোমার ভেসিকল। এগুলো এসে কি করে, কোষ প্লেট তৈরি করতে হেল্প করে, ঠিক আছে। এই তো আমাদের টেলোফেজ দশার কাজ শেষ। এবার হচ্ছে সাইটোকাইনেসিস মানে হচ্ছে যে প্রক্রিয়া হচ্ছে আমাদের যে
সাইটোপ্লাজম যে প্রক্রিয়ায় তৈরি হয় বা বলতে পারো যে প্রক্রিয়া বিভাজিত হয় সেটাকে আমরা কি বলি, সাইটোকাইনেসিস বলে। আমরা একটু আগে দেখলাম ক্যারিওকাইনেসিস, এবার দিব সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি হয়, জাস্ট হচ্ছে টেলোফেজ দশা যখন শেষ হয়ে যায় সাথে সাথে কি তোমার সাইটোকাইনেসিস শুরু হয়। তোমার যে বলতে পারো যে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, তারপরে ধরো গলজি বডি, প্লাস্টিড, এগুলো হচ্ছে দুই ভাগে জাস্ট ভাগ হয়ে দুইটা পার্টে চলে যায়, এটা হচ্ছে সাইটোকাইনেসিস। এবং কোনো কারণে যদি এরকম হয় যে শুধুমাত্র তোমার নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, ক্যারিওকাইনেসিস হচ্ছে কিন্তু সাইটোকাইনেসিস হচ্ছে না, তার মানে কি তোমার কোষের যে অন্যান্য পার্ট ওগুলা বিভাজিত হইতেছে না, বারবার কি হচ্ছে বিভিন্ন নিউক্লিয়াস তারা নিজেরা বিভাজিত হচ্ছে, তখন কি দেখা যাবে একটা কোষে অনেকগুলা করে নিউক্লিয়াস দেখা যাবে। এই যে তোমার একটা কোষে অনেকগুলা করে নিউক্লিয়াস দেখা যায়, সাইটোকাইনেসিস না হয়, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি, যদি উদ্ভিদের ক্ষেত্রে হয় সেটাকে আমরা বলি সিনোসাইটোসিস, সিনোসাইটস বা সিনোসাইট বলতে পারো। আর প্রাণী কোষে যদি এরকম হয় সেটাকে আমরা বলি প্লাজমোডিয়াম। যেমন ম্যালেরিয়ার পরজীবাণুর নাম কি, প্লাজমোডিয়াম ভাইভেক্স, ঠিক আছে, প্লাজমোডিয়াম, ঠিক আছে, প্লাজমোডিয়াম। তাহলে হচ্ছে যদি কোনো কারণে সাইটোকাইনেসিস না হয়, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হয়, সেটাকে আমরা কি বলি, উদ্ভিদ দেহের ক্ষেত্রে বলি আমরা সিনোসাইট, আর প্রাণীর ক্ষেত্রে আমরা বলি প্লাজমোডিয়াম, ঠিক আছে। আচ্ছা, এগুলাই বলছে যে ফ্র্যাগমোপ্লাস্ট আসে, তারপরে ভেসিকলগুলো মিলিত হয়। আচ্ছা আচ্ছা, এখানে আর তেমন কিছু বলে নাই। আর বলছে এই যে তোমার কোষপ্লেটগুলো তৈরি করতে অ্যাক্টিন এবং মায়োসিন নামক দুইটা প্রোটিন আছে, ওরা হচ্ছে হেল্প করে, ঠিক আছে। অ্যাক্টিন এবং মায়োসিন কোষ ঝিল্লির এই খাত সৃষ্টি করতে হেল্প করে। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলছি একটু আগে যে সাইটোকাইনেসিস যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে, এবং এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনের অন্যতম একটা উদাহরণ হচ্ছে ডাবের পানি, ঠিক আছে। ডাবের পানিটা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফলে হয়ে থাকে। এছাড়া বিভিন্ন জায়গায় এরকম মুক্ত নিউক্লিয়ার বিভাজন দেখা যায়। এটা আমরা পড়ে ফেলছি যে উদ্ভিদ কোষকে সিনোসাইটিক এবং বা বলতে পারো সিনোসাইট, এবং প্রাণী কোষকে আমরা কি বলি, প্লাজমোডিয়াম বলে থাকি। আচ্ছা, এইবার এতক্ষণ যা পড়াইলাম তার সার সংক্ষেপ জাস্ট একটা স্লাইডে, পুরাটা এতক্ষণ যা পড়াইলাম পুরাটা কিন্তু জাস্ট একটা স্লাইডে যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে হচ্ছে আমাদের পড়াটা শেষ হয়ে যাবে। দেখো, আমাদের একটা কোশ্চেন আসে যে কোন দশায় নিউক্লিয়ার মেমব্রেন, তারপর হচ্ছে নিউক্লিয়ার যে রন্ধ্র বা নিউক্লিয়ার রন্ধ্র না তো তার নিউক্লিওলাস, এগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যায়, কখন হচ্ছে আবার ব্যাক করে। তো প্রোফেজ দশায় এই যে তোমার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলো হচ্ছে বিলুপ্ত হওয়া শুরু হয়, এবং প্রোমেটাফেজ দশায় সম্পূর্ণ বিলুপ্ত হওয়া যায়। আর যদি বলে যে কোন দশায় একদমই দেখা যায় না, সেটা হচ্ছে আমাদের মেটাফেজ আর অ্যানাফেজ। মেটাফেজ আর অ্যানাফেজ দশায় কোনোভাবেই নিউক্লিওলাস আর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা দেখা যাবে না। আবার কখন আবার ব্যাক করবে, এটা হচ্ছে লাস্টে একদম টেলোফেজ দশায় কি করবে, আবার ব্যাক করবে। তার মানে হচ্ছে এইগুলা যে বিলুপ্ত হওয়া শুরু করে হচ্ছে প্রোফেজ দশায়, প্রোমেটাফেজে যে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, আর টেলোফেজ দশায় আবার কি করে, ব্যাক করে। আবার হচ্ছে পানি বিয়োজন শুরু হয় কখন, প্রোফেজ দশায়, এবং পানি বিয়োজন যে হইলো এখন কি আবার ব্যাক করতে হবে, পানির আবার ফিরে আসতে হবে, ফিরে আসে কখন, টেলোফেজ দশায়। জাস্ট প্রোফেজে যা হওয়া শুরু করবে টেলোফেজ দশায় তার উল্টা হওয়া শুরু করবে। তারপর হচ্ছে স্পিন্ডল তন্তু বা বলতে পারো স্পিন্ডল যন্ত্র, এটা সৃষ্টির সূচনা হয় প্রোফেজ দশায়, পূর্ণাঙ্গভাবে সৃষ্টি হয় প্রোমেটাফেজ দশায়, আর বিলুপ্ত হয়ে যায় টেলোফেজ দশায়। জাস্ট প্রোফেজ দশায় যা শুরু হয় টেলোফেজ দশায় তা শেষ হয়ে যায়। যদি প্রোফেজ দশায় কোনো কিছু শেষ হওয়া শুরু করে, টেলোফেজ দশায় আবার কি ব্যাক করা শুরু করে। আচ্ছা, তারপর হচ্ছে প্রোমেটাফেজ দশায় ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়। আমরা বলছিলাম যখন হচ্ছে তারা স্পিন্ডল তন্তু বরাবর মাঝের দিকে আসা শুরু করে বা কেন্দ্রের দিকে আসা শুরু করে, তখন তা হচ্ছে মানে যখন নড়াচড়া করে তখন ওটাকে অনেক সময় ড্যান্সের মতো তুলনা করা হয়, এই জন্য এটাকে আমরা বলি ক্রোমোজোমীয় নৃত্য। আচ্ছা, এবারও বলতেছে যে মেটাফেজ দশায় কি হয়, ওই যে আমরা বললাম যে ঢাকাতে এসে সব মানুষ যখন জড়ো হয়, ঢাকাটা হচ্ছে তোমার বসবাসের অযোগ্য হয়ে যায়, বস্তি হয়ে যায়, মানুষের মনে করে ঘিঞ্জি হয়ে যায়। তো এই যে তোমার ঘিঞ্জি হয়ে যাইতেছে, এটাকে আমরা বলতেছি কন্ডেনসেশন মানে কি, ঘন হয়ে যায়। বলে না যে কন্ডেন্স মিল্ক মানে হচ্ছে ঘন দুধ, যদিও এখানে দুধ থাকে না, পুরোটাই কেমিক্যাল। তো কন্ডেনসেশন মানে কি, ঘন হয়ে যাওয়া। সুপার কয়েলিং মানে কি, কয়েলের মতো প্যাচ খাইয়ে যাওয়া। আর মেটাকাইনেসিস মানে কি, এই যে তোমার সবাই যে মাঝখান বরাবর আসলো, ধরো এই যে একটা নিউক্লিয়াসের যে মাঝখান বরাবর যে সবগুলা ক্রোমোজোম জড়া হইলো, এটাকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। আচ্ছা, আর অ্যানাফেজ দশায় কি হয়, এই যে তোমার ক্রোমোজোম গুলা বিভক্ত হয়, ক্রোমাটিডে বিভক্ত হয়ে তারা হচ্ছে দুই দিকে চলা শুরু করে, এটাকে আমরা বলতেছি অ্যানাফেজ। আচ্ছা, এবার বলতেছি অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলাফল কি। ধরো আমার
হাতের একটা কোষ ডেইলি একবার বিভাজিত হলে ঠিক আছে। কোনো কারণে ধরো আমার এই একটা হাতের কোষ বা বলতে পারো যে আমার একটা আঙ্গুলের কোষ আজকে একবারের জায়গায় 3বার বিভাজিত হইলো, কালকে 3বারের জায়গায় ধরো আরো 6বার করে বিভাজিত হইলো। এই যে সে মাইটোসিসের যে নিয়ম বা মাইটোসিসের যে রুলস, সেটাকে ব্রেক করে যে সে বারবার বিভাজিত হচ্ছে, তখন কি হবে? ধরো একটা কোষ যখন একটা কোষকে রিপ্লেস করে তখন কিছু বোঝা যায় না। যখন একটা কোষের জায়গায় 3টা কোষ, 6টা কোষ, 10টা কোষ, 100টা কোষ চলে আসবে, তখন কি এখানে একটু ফুলে যাবে না? কারণ কি নর্মালি একটাকে একটা রিপ্লেস করতে, এখন কি একটা জায়গায় 10টা চলে আসছে, তখন কি দেখতে ফুলা ফুলা লাগবে। এই যে তোমার যে অনিয়ন্ত্রিত যখন মাইটোসিস হয়, এই যে তোমার ফুলে যাচ্ছে, এটাকে আমরা কি বলি? টিউমার বলি। তারপরে এখান থেকে কি হয়? ক্যান্সার সৃষ্টি হয়। তো এই যে তোমার টিউমার এবং ক্যান্সার, এটা কেন হয়? যখন হচ্ছে আমাদের এই যে মাইটোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ হারায় ফেলে। এবং মাইটোসিস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ কারা করে? আমরা একটু আগে পড়ছিলাম যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন প্রোটিন, এরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। এরা হচ্ছে ইন্টারফেস দশাকে ত্বরান্বিত করে, বিভিন্ন কাজে হেল্প করতেছে এরা। এছাড়া P53 নামক এক ধরনের প্রোটিন আছে, ওর কাজ হচ্ছে মাইটোসিস যাতে না হয় সেটাকে প্রিভেন্ট করা, মানে বেশি বেশি যাতে মাইটোসিস না হয় সেটাকে প্রিভেন্ট করা। কোনো কারণে ধরো দারোয়ানের কাজ কি? দারোয়ানের কাজ হচ্ছে চোর ডাকাত যাতে না ঢুকতে পারে সেটাকে মেনটেন করা। তো কোনো কারণে দারোয়ানি যদি অসুস্থ হয়ে পড়ে, তখন কি বিল্ডিং এ চুরি ডাকাতি হবে। ঠিক সেম ভাবে যখন P53 প্রোটিন, ওর কাজ হচ্ছে বেশি বেশি যাতে মাইটোসিস না হয় সেটাকে প্রিভেন্ট করা। যখন P53 নিজেই নষ্ট হয়ে যাবে বা কোনো কারণে ঠিকমতো কাজ করবে না, তখন কিন্তু মাইটোসিসের নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? যার ফলে আলটিমেটলি কোষচক্রটা ঠিকমতো কাজ করবে না, কোষচক্রের হচ্ছে নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যাবে, আলটিমেটলি কি হবে? ক্যান্সার, টিউমার এগুলা সৃষ্টি হবে। আচ্ছা, এবার বলছে যে মাইটোসিসের গুরুত্ব কি, এগুলো হচ্ছে একদম 9, 10 পড়া, এগুলো হচ্ছে তোমরা রিডিং দিবা, ঠিক আছে? এগুলো হচ্ছে রিডিং দিবা যে মাইটোসিসের ফলে কি হয়। মাইটোসিসের ফলে উদ্ভিদ বা প্রাণীর যে দেহকোষের বৃদ্ধি হয়, উদ্ভিদের বৃদ্ধি ঘটে, প্রাণীর দেখা যায় কি তারা হচ্ছে লম্বা চওড়ায় বড় হয়। তারপরে বলতে পারো যে মানুষ একদম ছোট থেকে বড় হয়, বা বলতে পারো যে একটা মাত্র কোষ থেকে, জাইগোট কোষ থেকে এই যে হাজার হাজার বা লক্ষ লক্ষ কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন যে সেল, ঠিক আছে, 100 ট্রিলিয়ন যে সেল, এগুলো তৈরি হয়, সবকিছু কিন্তু মাইটোসিসের ফলে, ঠিক আছে? এখানে তেমন কিছু পড়ার নাই, একদম রিডিং পড়লেই হবে। একটা বলতে পারো যে যখন একটা কোষে ক্ষত হয়, বা বলতে পারো একটা অঙ্গে ক্ষত হয়, তখন কি কোষগুলা মারা যায়, সেই কোষগুলাকে রিপ্লেস করতেও তোমার মাইটোসিস হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস হলে কি হয়, একটু আগে আমরা পড়ে ফেলছি যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে আমাদের ক্যান্সার বা টিউমার হইতে পারে। এবং এই যে মাইটোসিসের নিয়ন্ত্রণ, এটা হচ্ছে তোমার P53 প্রোটিন দিয়ে হয়ে থাকে। তো কোনো কারণে যদি P53 প্রোটিন যেটা আছে সেটা যদি ডিফেক্টিভ হয়ে যায় বা কার্যক্ষমতা হারায় ফেলে, অকার্যকর হয়ে যায়, তখন কিন্তু এই তোমার অনিয়ন্ত্রিত মাইটোসিস হওয়া শুরু করবে, বেশি বেশি মাইটোসিস হওয়া শুরু করবে। এবং আমরা পড়ছি যে সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এরা হচ্ছে কি করে? কোষচক্র নিয়ন্ত্রণ করে। কোনো কারণে যদি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বা সাইক্লিন প্রোটিন ঠিকমতো কাজ করতে না পারে, তখন কি হবে? অনিয়ন্ত্রিত মাইটোসিস হয়ে যাবে। এইবার বলতেছে যে টিউমার তৈরির যে প্রক্রিয়া, তে কোনো কিছুর যখন দেখবা যে তৈরি, তখন হচ্ছে তোমরা হচ্ছে দুইটা ওয়ার্ড মনে করতে পারো। একটা হচ্ছে জেনেসিস, জেনেসিস মানে হচ্ছে তৈরি করা, জেনেসিস, আর একটা হচ্ছে সিনথেসিস, সিনথেসিস। জেনেসিস বা সিনথেসিস যেখানেই দেখবা, তার মানে হচ্ছে কোনো কিছু সূচনা হবে, তৈরি হবে, ঠিক আছে? সূচনা বা তৈরি হবে। আচ্ছা, তো অনকোজেনেসিস মানে হচ্ছে টিউমার তৈরি হওয়ার যে সূচনা, বা বলতে পারো যে টিউমার তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি? অনকোজেনেসিস। এবং যখন হচ্ছে দাঁড়াও, অনকোজিন বলতেছি, মানে যেই জিনগুলো হচ্ছে তোমার এই কোষ চক্র বিনষ্ট করে বা অনকোজেনেসিস তৈরি করতে হেল্প করে, তাদেরকে আমরা কি বলি? অনকোজিন। যে জিনগুলো কি করে তোমার কোষ চক্র বিনষ্ট করে ফেলে, তাদেরকে আমরা কি বলি? অনকোজিন বলি। এই অনকোজিনগুলো যখন অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কি হবে? অনকোজেনেসিস হবে। এইবার বলছে যে যে সকল বস্তু ক্যান্সার তৈরিতে উৎসাহিত করে, তাদেরকে আমরা কি বলি? মিউটাজিনস। যে সকল জিন কি করে তোমার মিউটেশন করতে হেল্প করে, তাদেরকে আমরা কি বলি? মিউটাজিনস। তো মিউটেশন হলে কি হয়, যে গতকালকে আমরা যে পড়ছি যে বিভিন্ন বেস পেয়ার থাকে, ধরো এ, টি, জি, সি, আবার সাথে ধরো এ, জি, সি, সি, এই যে তোমার যে বেস পেয়ারের যে একটা নির্দিষ্ট যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে যখন নষ্ট করে ফেলে, সেটাকে আমরা যখন নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি মিউটেশন। তো মিউটেশন যারা করে বা মিউটেশন যে সকল জিন করে, তাদেরকে আমরা বলি মিউটাজিনস। এবং যারা এই সকল মিউটেশন করে, মিউটেশন করার ফলে কি হয়? ক্যান্সার তৈরি হয়। এই ক্যান্সার তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি? যে কার্সিনোজেনেসিস। এবং এই সকল জিনকে আমরা তখন বলি কার্সিনোজেনিক জিন, ঠিক আছে? কার্সিনোজেনেসিস মানে হচ্ছে
ক্যান্সার তৈরি হওয়ার প্রক্রিয়া। তো কার্সিনোজেনেসিস যারা করে তাদেরকে আমরা কি বলি? কার্সিনোজেনিক বলি। আর যখন কোনো কারণে একটা টিউমার বা ক্যান্সার কি করে বলতে পারো, মেনলি টিউমারের ক্ষেত্রে টিউমারটা হচ্ছে ধরো এক জায়গায় একটা টিউমার হয়েছে, তো এই টিউমার যখন সারা বডিতে ছড়ায় পড়ে বা একটা ক্যান্সার যখন সারা বডিতে ছড়ায় পড়ে তখন সেটাকে আমরা কি বলি? মেটাস্টেসিস বলি। ঠিক আছে, মেটাস্টেসিস বলি। হ্যাঁ, পিডিএফ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার বলছে যে কোষের কিন্তু মৃত্যু হয়। একটা হচ্ছে নর্মালি কোষ মারা যায়, সেটাকে আমরা কি বলি? অ্যাপোপ্টোসিস। জেনেটিক্যালি যে প্রোগ্রামটা আছে, ধরো একটা মানুষ 50 বছর বাঁচবে বা একটা কোষ 20 দিন বাঁচবে, তো এই যে একটা নির্দিষ্ট প্যাটার্ন, এই প্যাটার্ন ফলো করে যদি কোনো কোষ মারা যায় সেটাকে আমরা কি বলি? অ্যাপোপ্টোসিস। কিন্তু ধরো একটা কোষ 10 দিনের জায়গায় 5 দিনে মারা গেল, এটা কি কারণে হইতে পারে? ধরো ওই কোষ খাবার পায় নাই, বা কোনো ধরনের এই যে কার্সিনোজেনিক পদার্থ অ্যাটাক করছে, বা বলতে পারো যে ইউভি রশ্মির কারণে বা বিভিন্ন চাপ বা তাপের কারণে যদি কোনো একটা কোষ মারা যায় সেটাকে আমরা কি বলি? নেক্রোসিস বলি। তার মানে কোনো কারণে যদি বিষাক্ত কারণে বা বলতে পারো যে পুষ্টির অভাবে যখন একটা কোষ মারা যায় তখন সেটাকে আমরা বলি নেক্রোসিস। আর নর্মালি যদি কোনো একটা কোষ মারা যায়, মানে যতদিন বাঁচার কথা ততদিন বাঁচার পর মারা গেছে, বা যেই কাজটা করার কথা সেই কাজটা করার পর মারা গেছে, সেটাকে আমরা বলতেছি অ্যাপোপ্টোসিস। আচ্ছা, এবার বলছে যে তোমার এটা গুচ্ছের একটা কোশ্চেন, যে মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অ্যাস্টার রে গঠিত হয়? আমরা পড়ছি যে অ্যাস্টার রে গঠিত হচ্ছে প্রো মেটাফেজ ধাপে। ঠিক আছে, প্রো মেটাফেজ ধাপে হচ্ছে অ্যাস্টার রেটা গঠিত হয়। অ্যাস্টার রে মানে কি? ওই যে সেন্ট্রিওল থেকে যে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়েছিল, এটা হচ্ছে অ্যাস্টার রে। ঠিক আছে, উদ্ভিদ কোষ বিভাজনের কোন প্রক্রিয়ায় কি বলছে? যে উদ্ভিদের কোষ বিভাজন প্রক্রিয়ার কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয়? ঠিক সেম ভাবে প্রো মেটাফেজ দশায় স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয়। এবার বলছে যে P53 প্রোটিনের ভূমিকা কি? P53 প্রোটিনের ভূমিকা কি? তারা হচ্ছে কোষ চক্র মেনটেন করতে হেল্প করে, বা বলতে পারো যাতে বেশি বেশি কোষ বিভাজন না হয় সেটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি দেখো যে কোষকে বিভাজিত হতে বিরত রাখা, হ্যাঁ এটাই ওর কাজ হচ্ছে, কোষ যাতে বেশি বেশি বিভাজিত হইতে না পারে সেটা খেয়াল রাখা। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? মেরুর দিকে মানে কি? তারা হচ্ছে মাঝখানে ছিল, মাঝখান থেকে তারা দুই দিকে চলা শুরু করছে, এটা হচ্ছে অ্যানাফেজ ধাপে বা গতীয় ধাপে এই জিনিসটা হয়ে থাকে। মেটাকাইনেসিস কোথায় ঘটে? মেটাকাইনেসিস মানে কি? সবাই যে মাঝখানে আসছিল এটাকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। তার মানে হচ্ছে মেটাফেজ দশায় মেটাকাইনেসিস হয়ে থাকে। ক্যারিওকাইনেসিসের অংশ নয় কোনটি? এটা কিন্তু ক্লাসের শুরুতে বলছিলাম যে এরকম কোশ্চেন আসে যে ক্যারিওকাইনেসিসের অংশ নয় কোনটি। তাহলে দেখো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ এগুলো সবই কি? অ্যানাফেজ, সবই হচ্ছে ক্যারিওকাইনেসিসের অংশ। কিন্তু ইন্টারফেজ দশা যেটা, এটা কিন্তু ক্যারিওকাইনেসিসের অংশ না। মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের কোন কনডেনসেশন দেখা যায়? মেটাফেজ দশায়, তাই না? কোষ বিভাজনের কোন পর্যায়ে ভিএল যায়? এগুলো তোমরা পারবা অ্যানাফেজ দশায়। তারপর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কি বলছে সবচাইতে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? সবচাইতে দীর্ঘস্থায়ী পর্যায় হচ্ছে প্রোফেজ। এটা কোন ক্ষেত্রে? মাইটোসিসের ক্ষেত্রে। যদি বলে যে মাইটোসিসের বা বলতে পারে যে সবচাইতে কোষ বিভাজনের ক্ষেত্রে সবচাইতে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা? যদি বলে সবচাইতে দীর্ঘস্থায়ী, তখন হবে মাইটোসিসের প্রোফেজ। মাইটোসিসের কি? প্রোফেজ দশা। কিন্তু যদি বলে সবচাইতে স্বল্পস্থায়ী দশা, এটা হবে মিওসিসের প্রোফেজ দশা। ঠিক আছে, মিওসিসের ভুল করলাম। মিওসিসের প্রোফেজ দশা তো এখানে সর্বোচ্চ। আচ্ছা সরি, প্রোমেটাফেজ কি বলে ফেললাম, প্রোমেটাফেজ দশা। ঠিক আছে, তাহলে হচ্ছে সবচাইতে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ দশা, আর সবচাইতে ক্ষণস্থায়ী দশা হচ্ছে প্রোমেটাফেজ দশা। আচ্ছা, এরপরে বলছে যে কোষ বিভাজনের কি বলছে? মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় কয়টি? মাইটোসিস কোষ বিভাজনের পর্যায় হচ্ছে মেইনলি 5টি। ঠিক আছে, মাইটোসিস কোষ বিভাজন কালে ক্যারিওকাইনেসিসের নামকরণ কে করেন? আমরা পড়ছিলাম যে ক্যারিওকাইনেসিসের নামকরণ কে করেন? সেটা হচ্ছে শ্লাইখার। ঠিক আছে, শ্লাইখার হচ্ছে ক্যারিওকাইনেসিসের নামকরণ করেন।
ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়? প্রো মেটাফেজে দেখা যায়। কোষচক্র বন্ধ করার অভ্যন্তরীণ উদ্দীপনা কে প্রদান করেন? তাহলে হচ্ছে যারা হচ্ছে কোষচক্র বন্ধ করতে হেল্প করে, আমরা একটু আগে পড়ছিলাম কারা কারা, এটা হচ্ছে P53 আর হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। মেইনলি এখানে আসবে কি P53 সবসময় হচ্ছে প্রিভেন্ট করে, ঠিক আছে, আটকায় দেয়। আচ্ছা, দেহের বিভিন্ন অংশে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া সেটাকে কি বলে? আমরা জানি যখন ছড়ায় পড়ে সেটাকে আমরা কি বলি? মেটাস্টেসিস বলে থাকি। এবার বলছে যে মাইটোসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় একদম শুরুতেই, প্রোফেজ দশায়, ঠিক আছে, একদম প্রোফেজ দশাতে কি হয়? তোমার সেন্ট্রোমিয়ার বিভাজন হওয়া শুরু হয়। আচ্ছা, কোনটিকে প্রোগ্রামড সেল ডেথ বলা হয়? প্রোগ্রামড মানে কি? যেটা হচ্ছে তুমি অলরেডি প্রোগ্রাম করে ফেলছো বা কোন একটা নির্দিষ্ট শিডিউলে ফেলে দিছো, সেটা হচ্ছে কি? প্রোগ্রামড। তো প্রোগ্রামড সেল ডেথ মানে কোন একটা প্রোগ্রামিং এর মাধ্যমে সেলের ডেথ হয়, সেটা কোন দশায়? এটা হচ্ছে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি যদি কোনো একটা কোষ মারা যায় সেটাকে আমরা বলতেছি অ্যাপোপ্টোসিস। যদি পুষ্টির অভাবে কোনো বিষক্রিয়ায় মারা যায় সেটাকে আমরা কি বলি? নেক্রোসিস বলে থাকি। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়? এটা হচ্ছে আমাদের মেটাফেজ দশায়। দুটি ক্রোমাটিডে বিভক্ত হচ্ছে মেটাফেজ দশায়। আচ্ছা, এখানে প্রোফেজ দশাটাও আনসার হবে, যদিও তোমার শুরু হয় প্রোফেজ দশায়। তোমার এই যে তোমার সেন্ট্রিওলটা যে সেন্ট্রোজোমটা যে বিভক্ত হওয়া শুরু হয় এটা হচ্ছে মেইনলি প্রোফেজ দশায়, কিন্তু আলটিমেটলি বিভক্ত হয়ে যখন এই যে বিভক্ত হয়ে যাচ্ছে এবং দুই প্রান্তে ছড়ায় পড়তেছে, এটা কিন্তু মেটাফেজ এবং অ্যানাফেজ দশায় দেখা যায়। মেইনলি ভাগ হয়ে যায় মেটাফেজ দশায় এবং আলাদা হয় অ্যানাফেজ দশায়। এখানে প্রোফেজ দশার কি আনসার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে ওখানে কি মেটাফেজ রাখছিল? মেটাফেজ রাখছিল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ক্রোমোজোমীয় নৃত্য কোথায় দেখা যায়? এটা হচ্ছে প্রো মেটাফেজে দেখা যায়। অনেকবার আসছে, দেখছো, অনেকবার আসতেছে। কোন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়? কি বলছে যে মিউটাজেনেসিস, অনকোজেনেসিস, কার্সিনোজেনেসিস, নেক্রোজেনেসিস। অনকোজেনেসিস আমরা একটু আগে পড়ছিলাম যে অনকোজেনেসিস মানে হচ্ছে টিউমার সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। সাইটোকাইনেসিসের বলছে যে সাইটোকাইনেসিস কোনটির বিভাজন? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস বলি। কোষ বিভাজন কে আবিষ্কার করেন? ওয়াল্টার ফ্লেমিং। আর শ্লাইখার কি করেন? শ্লাইখার হচ্ছে ক্যারিওকাইনেসিস নাম দেন। আচ্ছা, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করেন? মানে হচ্ছে মাঝখানে অবস্থান করেন, সেটা হচ্ছে মেটাফেজ দশায়। কোন পর্যায়ে ক্রোমোজোম ভেঙে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে? প্রোফেজ দশায়, ঠিক আছে। আর যদি বলে যে একদম সম্পূর্ণ আলাদা হয়ে যায় সেটা হচ্ছে মেটাফেজ দশায়, ঠিক আছে। এখানে দুইটা মানে খুবই প্যাচ লাগা দেয়, ঠিক আছে। এবার দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে? বিলুপ্তি ঘটতে থাকে এখানে হচ্ছে দেখবা যে মানে যদি বলে যে বিলুপ্তি ঘটতে থাকে তখন হবে প্রোফেজ। যদি বলে যে বিলুপ্ত হয়ে যায় সেটা হচ্ছে প্রো মেটাফেজে, ঠিক আছে। তো প্রোফেজ হচ্ছে বিলুপ্ত ঘটা শুরু হয়, আর যদি বলে যে বিলুপ্তি হয়ে যায় সেটা হচ্ছে প্রো মেটাফেজে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসছি মিওসিস। মিওসিসে চলে আসছি, সবাই আনসার দিচ্ছ। আমরা হচ্ছে এবার মিওসিস শুরু করব। মিওসিস থেকে কোশ্চেন কম আসে মেইনলি, দেখছো অনেকগুলা কোশ্চেন কিন্তু সলভ করে ফেলছি। সব আসে মাইটোসিস থেকে, যে কোন দশায় জল বিয়োজন হয়, কোন দশায় সুপার কয়েলিং হয়, কোন দশায় কন্ডেনসেশন হয়, এগুলা থেকে মেইনলি বিশ্ববিদ্যালয় কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, মিওসিস জিনিসটা কি? মিওসিস জিনিসটা হচ্ছে যখন একটা জনন মাতৃকোষ যখন তার ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায় সেটাকে আমরা বলি মিওসিস, বা যে দশায় হাফ হয়ে যায় বা যে প্রক্রিয়ায় হাফ হয়ে যায় সেটাকে আমরা কি বলি? মিওসিস। তো মিওসিসে কি হচ্ছে? একটা জনন মাতৃকোষ, সেই জনন মাতৃকোষে হচ্ছে দুই সেট ক্রোমোজোম আছে। কয় সেট ক্রোমোজোম আছে? দুই সেট ক্রোমোজোম আছে, বা এটাকে বলতে পারো যে একটা ডিপ্লয়েড সেল যখন হ্যাপ্লয়েড সেলে পরিবর্তিত হবে, হ্যাপ্লয়েড সেলে পরিবর্তিত হবে সেটাকে আমরা বলি মিওসিস। যদি ডিপ্লয়েড সেল ডিপ্লয়েডে পরিণত হয়, মাইটোসিস। হ্যাপ্লয়েড সেল যদি হ্যাপ্লয়েড সেলে হয় না, হ্যাপ্লয়েড সেল পরিবর্তিত হয়, হ্যাঁ হইতেই পারে, না হতে কোনো কারণ নেই। তো হ্যাপ্লয়েড সেল যদি হ্যাপ্লয়েড সেলে পরিবর্তিত হয় সেটাও কি? মাইটোসিস। যখন 2n থেকে n হয়ে যায়, যখন হ্রাস হয়ে যায়, বা বলতে পারো যে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি মিওসিস। তো মিওসিস কি হয়? একটা জনন মাতৃকোষ থেকে তোমার শুক্রাণু অথবা ডিম্বাণু তৈরি হয়, বা বলতে পারো শুক্রাণু বা ডিম্বাণুকে আমরা একটু সুন্দরভাবে বলতে পারি গ্যামিট, বা বলতে পারো জনন কোষ। একটা হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ কি তৈরি করবে? জনন কোষ তৈরি করবে।
বা গ্যামিট তৈরি করবে। তো গ্যামিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু। পরবর্তীতে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যে নতুন একটা কোষ তৈরি হবে সেটাকে আমরা বলতেছি জাইগোট। তো জাইগোট হচ্ছে যে কোনো জীবের প্রথম কোষ, বা তোমাকে এরকম কোশ্চেন করতে পারে যে কোনটি নিচের কোনটি জীবের প্রথম কোষ, এটা হবে কি জাইগোট। জাইগোট সাধারণত ডিপ্লয়েড হয়, কিন্তু অনেক ক্ষেত্রে হ্যাপ্লয়েড হইতে পারে, সরি সবসময় ডিপ্লয়েড হবে। তো অনেক ক্ষেত্রে হচ্ছে জাইগোটের আগে মিওসিস হয়, অনেক ক্ষেত্রে হচ্ছে জাইগোটের পরে মিওসিস হয়, এটা আমরা দেখব। তো আপাতত আমরা একটু জানি যে যখন ডিপ্লয়েড সংখ্যক কোষ হ্যাপ্লয়েড সংখ্যক কোষে পরিবর্তিত হয় সেটাকে আমরা কি বলি, মিওসিস বলি। তো মিওসিসের ফলে কি হয়, জনন মাতৃকোষ থেকে আমরা গেমিট বা জনন কোষ পাই। গেমিট বা জনন কোষের উদাহরণ কি, শুক্রাণু অথবা ডিম্বাণু। এখন এই যে তারা শুক্রাণু এবং ডিম্বাণুর যে মিলন, মিলনটাকে আমরা কি বলি, এই মিলনটাকে আমরা বলতেছি নিষেক। আর মিলনের ফলে যে প্রোডাক্টটা তৈরি হইতেছে, মিলনের যে ফলটা আছে, ফলটাকে আমরা বলতেছি জাইগোট। ঠিক আছে, প্রক্রিয়াটা হচ্ছে নিষেক আর যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে জাইগোট। আচ্ছা, এবার দেখো এই ছবিটা দেখলে তোমরা দেখতে পারো পরবর্তীতে। আচ্ছা, এইবার বলছে যে কখন জনন মাতৃকোষে তোমার কি হয়, মিওসিস হয়, কখন হচ্ছে জাইগোটে মিওসিস হয়। এখন একটা জিনিস দেখো, যদি একটা ডিপ্লয়েড কোষ থাকে, ধর একটা ডিপ্লয়েড কোষ 2n সংখ্যক সেল, তো 2n সংখ্যক যে সেলগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে কি হয়, যখন এরা মিলিত হইতে চায় প্রথমে আর কি করে, নিজেদের মধ্যে যেই ক্রোমোজোম সংখ্যাগুলো কমায় আনে। তো ধরো 2n থেকে আসবে n, একটা শুক্রাণু আসলো, আর এখান থেকে কি একটা ডিম্বাণু আসলো। তো এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে পরবর্তীতে কি হয়, একটা জাইগোট ফরমেশন হয়, যেটা কিনা 2n। এখন এটা কোন ক্ষেত্রে, যখন আগে থেকে ডিপ্লয়েড সেল থাকে। কিন্তু আগে থেকে যদি হ্যাপ্লয়েড সেল থাকে, ধরো একটা হ্যাপ্লয়েড সেলে একটা শুক্রাণু, বা বলতে পারো যে একটা হ্যাপ্লয়েড সেল এন আর একটা হ্যাপ্লয়েড সেল হচ্ছে এন। তো এরা তো নিজেরা কি করতে পারে না, আবার অর্ধেক হইতে পারে না, বা বলতে পারো না যে হাফ এন হবে, হাফ এন হওয়া সম্ভব না। ঠিক আছে, হাফ এন হওয়া সম্ভব না। তো ওরা কি করবে, ওর আগে মিলিত হবে, ওরা আগে মিলিত হয়ে জাইগোট ফরমেশন করবে। এই জাইগোটের আবার কি করবে, ওরা মিওসিস করবে। ঠিক আছে, এন করবে, এন তৈরি করবে। ঠিক আছে, এন তৈরি করবে। তার মানে হচ্ছে যারা ডিপ্লয়েড সেল তারা জনন মাতৃকোষেই মিওসিস করবে, আর যারা হ্যাপ্লয়েড সেল তারা হচ্ছে জাইগোটে যে 2n সৃষ্টি করার পর, কারণ ওদের তো 2n নাই, ওরা তো n কে হাফ করে দিতে পারে না, ওরা হচ্ছে প্রথমে 2n বানাবে, পরবর্তীতে ওরা কি করবে, আবার মিওসিস করবে। আর যারা হচ্ছে আগে থেকে 2n, তারা প্রথমে মিওসিস করবে, পরবর্তীতে তারা জাইগোট ফরমেশন করবে। আচ্ছা, এই জিনিসটা এখানে লেখা আছে। এখন বইয়ে হচ্ছে কয়েকটা মিওসিসের কথা বলছে, একটা হচ্ছে টার্মিনাল মিওসিস, একটা হচ্ছে স্পোরিক মিওসিস, আর একটা হচ্ছে জাইগোটিক মিওসিস। আমরা একটু আগে যেটা দেখলাম এটা হচ্ছে টার্মিনাল মিওসিস, এবং এটা যখন সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে হয় সেটাকে আমরা বলি স্পোরিক মিওসিস। ঠিক আছে, তো ডিপ্লয়েড জীবে মিওসিস ঘটে হচ্ছে গ্যামিট গঠনের ঠিক পূর্বে, মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু যখন উৎপন্ন হয়, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু যখন উৎপন্ন হচ্ছে, এই যে এই প্রক্রিয়ার পূর্বে হচ্ছে মিওসিসটা হয়ে থাকে। ঠিক আছে, 2n থেকে n হয়ে যায়, মিওসিস হয়। ঠিক আছে, এখানে হচ্ছে 2n থেকে n হয়ে যায়। তার মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়ার পূর্বে হচ্ছে মিওসিস হয়, এটাকে আমরা বলতেছি টার্মিনাল মিওসিস। আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যখন মাইক্রোস্পোর মানে হচ্ছে পুংরেণু, আর মেগাস্পোর মানে হচ্ছে স্ত্রীরেণু, এই যে যখন পুংরেণু বা স্ত্রীরেণু হওয়ার সময় যে মিওসিসটা হয় সেটাকে আমরা বলি স্পোরিক মিওসিস। আর কোনো কারণে যারা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব বা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জীব, তারা কি করে, জাইগোট সৃষ্টি করার পর, মানে হচ্ছে এই জিনিসটা করে, তারা হচ্ছে প্রথমে হচ্ছে আগে জাইগোট সৃষ্টি করে, তারপরে ক্রোমোজোমকে হাফ করে। প্রথমেই যদি ওরা ক্রোমোজোমকে হাফ করতে যাইতো, ওরা কিন্তু বাঁচতে পারতো না, কারণ কি, কখনোই হাফ এন হওয়া সম্ভব না, এন হওয়া সম্ভব। তো ওরা হচ্ছে প্রথমে আগে 2n হয়, পরবর্তীতে আবার কি করে, মিওসিস কোষ বিভাজন করে। আচ্ছা, এইবার বলছে যে মিওসিসের প্রকারভেদ কি কি আছে। আমরা জানি মিওসিসটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। তো মিওসিস 1 যেটা, সেটা হচ্ছে মানে মেইন মিওসিস, আর মিওসিস 2 যেটা, সেটা হচ্ছে মাইটোসিসের মতোই, বা বলতে পারো যেমন একটা মাইটোটিক বিভাজনকে তারা হচ্ছে ফলো করে। আচ্ছা, এটাই বলছে যে মিওসিস কোষ বিভাজনে মেইনলি হচ্ছে দুইবার বিভাজিত হয়। প্রথম যে বিভাজন সেটাকে আমরা মিওসিস 1 বলি বা মেইন মিওটিক বিভাজন বলি, আর যেটা হচ্ছে দ্বিতীয় বিভাজন সেটাকে আমরা মিওটিক 2 বা বলতে পারি মিওসিস 2 বলতে পারি। ঠিক আছে, দ্বিতীয় মিওটিক বিভাজন বা মিওসিস 2 বলতে পারি। ঠিক আছে, যেটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ। এইবার বলতেছে যে মিওসিসের যে বিভিন্ন ধাপ, সেই বিভিন্ন ধাপগুলো এখানে দেখাচ্ছে। প্রথমে হচ্ছে ইন্টারফেস,
ইন্টারফেস দশায় ঠিক সেম ভাবে মাইটোসিসে যেমন ইন্টারফেসে বিভিন্ন ধরনের কাজ হয়েছে, এখানেও কিছু কাজ হবে। মাইটোসিসে যেমন ইন্টারফেসে অনেক সময় লাগছে, এখানে ইন্টারফেসটা কম সময় লাগবে, ঠিক আছে, একটু কম সময় লাগবে। এরপর হচ্ছে মিওসিস ওয়ান হবে। মিওসিস ওয়ানটা সবচেয়ে বেশি তোমার সময় নেয়। তারপর হচ্ছে মাঝখানে একটা বিশ্রাম অবস্থা থাকবে, যেটাকে আমরা বলতেছি ইন্টারকাইনেসিস। আর পরবর্তীতে হচ্ছে মিওসিস টুটা হয়ে যাবে। এইবার মিওসিস ওয়ানটাকে আমি আবার 5 ভাগে ভাগ করতে পারি। প্রোফেজ ওয়ান, তারপর হচ্ছে চার ভাগে ভাগ করতে পারি। এখানে হচ্ছে প্রো মেটাফেজ বলতে কোনো কিছু থাকবে না। তোমার মিওসিস বিভাজনে কখনো তুমি প্রো মেটাফেজ জিনিসটা দেখতে পারবে না। তাহলে হচ্ছে 4টা জিনিস দেখতে পারবে। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রোফেজ যে দশাটা আছে ঠিক সেম ভাবে মাইটোসিসে যেমন প্রোফেজ দশাটা সবচাইতে বেশি সময় নেয়, এখানেও প্রোফেজ ওয়ান যেটা, এটা সবচাইতে বেশি সময় নেয়। এটা হচ্ছে আবার 5টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর লাস্ট হচ্ছে ডায়াকাইনেসিস। এটা হচ্ছে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে লেজ পাকায়া দিছে, ঠিক আছে। তো লেজ পাকায়া দিছে, বা বলতে পারো যে লেজগুলো হচ্ছে পাকায় গেছে। ধরো অনেকগুলো সাপের লেজ একসাথে পাকায় গেছে, ঠিক আছে, বা বলতে পারো যে ক্রোমোজোমের লেজগুলো হচ্ছে পাকায় গেছে। যে কোনো কিছু দিয়ে তুমি মনে রাখতে পারো। তো লেতে হচ্ছে লেপ্টোপ্টিন, জতে হচ্ছে জাইগোটিন, পাকায়াতে হচ্ছে প্যাকাইটিন, আর দিসে দিসে দিয়ে তুমি 2টা ডিম মনে রাখতে পারো। একটা হচ্ছে ডিপ্লোটিন আর একটা হচ্ছে কি ডায়াকাইনেসিস। তাহলে হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর লাস্ট হচ্ছে কি ডায়াকাইনেসিস, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো লেপ্টোটিন দশায় কি হয়। লেপ্টোটিন দশা মানে কি একদম প্রোফেজের কি প্রথম দশা। তো প্রোফেজে মেনলি কি হওয়ার কথা, কোষ থেকে হচ্ছে পানি বিয়োজন হবে, বা বলতে পারো যে আরো যদি স্পেসিফিক ভাবে বলো যে ক্রোমোজোম থেকে পানি বিয়োজন হবে। এখানেও ঠিক সেম ভাবে কি হবে যে ক্রোমোজোম থেকে পানি বিয়োজিত হবে। এখন লেপ্টোটিন দশার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে হচ্ছে ক্রোমোমিয়ার দেখা যায়, ঠিক আছে। মানে হচ্ছে এই যে তোমার ধর একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের গায়ে বিভিন্ন ধরনের গুটি দেখা যায়। এই গুটিগুলোকে আমরা কি বলি, ক্রোমোমিয়ার। তাহলে হচ্ছে ক্রোমোমিয়ার কোথায় দেখা যায়, শুধুমাত্র লেপ্টোটিন। লেপ্টোটিন কিসের অন্তর্গত, এটা হচ্ছে প্রোফেজ ওয়ান দশার অন্তর্গত, বা বলতে পারো যে মিওসিসে তোমার এই ধরনের ক্রোমোমিয়ার গুলা দেখা যায়। এবার বলছে কি যে প্রাণী কোষে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে। পোলারাইজড বিন্যাস মানে কি, পোলার মানে কি মেরু, মানে হচ্ছে এরা হচ্ছে মেরুর দিকে চলে যায়। আর ক্রোমোজোম গুলাকে দেখতে অনেকটা বুকের মতো দেখা যায়, ঠিক আছে, ফুলের তোড়ার মতো দেখা যায়। ক্রোমোজোম গুলা মনে করো যে এরকম, হ্যাঁ এরকম এরকম ফুলের যে তোড়া, ফুলের তোড়ার মতো তারা হচ্ছে গঠন সৃষ্টি করে বা স্ট্রাকচার সৃষ্টি করে, বা বলতে পারো এরা হচ্ছে এরকম বিন্যাসে বিন্যস্ত হয়। এই জন্য ক্রোমোজোম গুলাকে দেখতে ফুলের তোড়ার মতো বা বুকের মতো দেখা যায়। আচ্ছা, এইবার বলছে জাইগোটিন। জাইগোটিনে একটা জিনিস মনে রাখতে হবে যে জাইগোটিনে এই যে তোমার একটা কোষে বিভিন্ন ধরনের ক্রোমোজোম আছে, বা বলতে পারো অনেক পেয়ারের ক্রোমোজোম আছে। এরা কি করে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে থাকে। এরা হচ্ছে আবার কি করে পেয়ার করা শুরু করে, ঠিক আছে। ধরো একটা ক্রোমোজোম এখানে আছে, একটা ক্রোমোজোম এখানে আছে, আবার একটা ক্রোমোজোম এখানে আছে, একটা ক্রোমোজোম এখানে আছে। ওরা কি করবে, পেয়ার পেয়ার সৃষ্টি করবে, ঠিক আছে। এই দুইটা মনে করো এক জায়গায় চলে আসবে, পেয়ার করবে। আবার এই দুইটা ধরো এই জায়গায় চলে আসবে, পেয়ার করলো। এই যে তারা যে পেয়ার করতেছে যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলতেছি সিনাপসিস, বা বলতে পারো তোমরা যে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি করো, রিলেশন করো, এই রিলেশনের নামটা হচ্ছে সিনাপসিস। আর এই যে তোমার যে কাপল, এই যে কাপল সৃষ্টি হয়, এই যে রিলেশনের যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলতেছি, সিনাপসিস। আর যে কাপলটা তৈরি হয়, এই কাপলটাকে আমরা কি বলি, বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট হচ্ছে কাপলটার নাম। আর তারা যে রিলেশন করলো, একটা প্রক্রিয়ায় যে তারা মিলিত হইলো, সেটাকে আমরা বলতেছি সিনাপসিস। তার মানে হচ্ছে এই যে তোমার দুইটা হোমোলোগাস ক্রোমোজোম যে জোর বাঁধে, এই জোর বাঁধার প্রক্রিয়া হচ্ছে সিনাপসিস। আর তারা যে কাপল হইলো, ঠিক আছে, যে জোড়া, যে কাপল, কাপলটাকে আমরা কি বলি, বাইভ্যালেন্ট বলে থাকি। আচ্ছা, এবং প্রাণীকোষ হচ্ছে সেন্ট্রালটা বিভক্ত হইতে পারে, ঠিক আছে, এই এখানে পড়া। আর প্যাকাইটিন থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। প্যাকাইটিন ধাপে মেনলি কি হয়, প্যাকাইটিন ধাপে হচ্ছে তোমার এই যে তোমার ক্রোমোজোম গুলা, ধরো এখানে একটা ক্রোমোজোম, আর ধরো এখানে একটা ক্রোমোজোম, ঠিক আছে, একটা ক্রোমোজোম। ওরা ধরো পাশাপাশি আসছে, আসার পরে ওরা কি করবে, ওদের নিজেদের যে বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন বেস পেয়ার ওরা হচ্ছে আদান প্রদান করবে। তো ওরা কি করবে, ধরো এখান থেকে আরেকটা কালার দেখাই। ধরো একটা ক্রোমোজোম সাদা কালার, আর একটা ধরো লাল কালার, ঠিক আছে। ওরা কি করবে, নিজেদের মধ্যে তোমার বৈশিষ্ট্য আদান প্রদান করবে। এই জন্য ওদের কি করতে হবে, ওর হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্নে ভেঙে যাবে, ঠিক আছে। ধরো
আর এখানে ধরো একটা লাল, ঠিক আছে। ঠিক আছে, তারা কি করবে, নিজেদের মধ্যে তাদের যে বৈশিষ্ট্যগুলা আদান প্রদান করবে। এখানে কি হইতেছে দেখো, সাদার একটা পার্ট লাল হয়ে গেছে আর লালের একটা পার্ট সাদা হয়ে গেছে, তার মানে কি ওরা নিজেদের মধ্যে বৈশিষ্ট্য কি করছে, আদান প্রদান করছে। এই যে যখন একটা কি হয় যে একটা জোড়া তোমার একসাথে থাকে, তখন যদি তুমি সেন্ট্রোমিয়ারকে আলাদা ধরো, ধরো এই যে মাঝখানে যে সেন্ট্রোমিয়ারকে তুমি কোনো কারণে তুমি ধরলা যে এটা ভ্যানিশ হয়ে গেছে, যখন তুমি এই সেন্ট্রোমিয়ারকে তুমি চিন্তা করবে না, তখন দেখো কয়টা, সরি, সেন্ট্রোমিয়ারকে যখন তুমি চিন্তা করবে না, এখানে কয়টা ক্রোমাটিড দেখা যাবে। এখানে দেখো এই যে এখানে এই একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, তার মানে হচ্ছে সেন্ট্রোমিয়ার বাদে এখানে কয়টা ক্রোমাটিড দেখা যাচ্ছে, 4টা করে ক্রোমাটিড দেখা যাচ্ছে। এই যে এখানে 4টা করে ক্রোমাটিড দেখা যাচ্ছে, এই অবস্থার নাম হচ্ছে টেট্রাড। টেট্রাড, তো টেট্রাড মানে হচ্ছে যখন অনেক মানে 4টা ক্রোমাটিডে একসাথে থাকে, সেটাকে আমরা বলতেছি টেট্রাড। আর এই যে তারা নিজেদের মধ্যে বৈশিষ্ট্যের আদান প্রদান করলো, এটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। ঠিক আছে, ক্রসিং ওভার বলে থাকি। আচ্ছা, এখান থেকে একটু দেখি যে প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে 2টি ক্রোমাটিডে বিভক্ত হয়ে যায়। একটা ক্রোমোজোম 2টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ধরো একটা ক্রোমোজোমকে আমি 2টা ক্রোমাটিডে ভাগ করতে পারতেছি, তাহলে হচ্ছে 2টা ক্রোমোজোমকে আমি কয়টা ক্রোমাটিডে ভাগ করতে পারবো, 4টা ক্রোমাটিডে ভাগ করতে পারবো। এখন যেহেতু সবসময় 2টা করে ক্রোমাটিড একসাথে কি জোড়া লাগছে, এই যে তোমার জাইগোটিন ভাবে কি হয়েছিল, তার হচ্ছে রিলেশন করে জোড়া বাঁধছিল। তারা যেহেতু জোড়া বাঁধছিল, যেহেতু 2টা করে ক্রোমোজোম আছে, তাহলে একটা থেকে যদি 2টা আসে, তাহলে হচ্ছে 2টা ক্রোমোজোমে বা একটা বাইভ্যালেন্টে তোমার 2টা সেন্ট্রোমিয়ার থাকে এবং 4টা করে ক্রোমাটিড দেখা যায়। এখানে দেখো যে তোমার সেন্ট্রোমিয়ার কয়টা, সেন্ট্রোমিয়ার হচ্ছে 2টা আর ক্রোমাটিড হচ্ছে 4টা। ঠিক আছে, ক্রোমাটিড হচ্ছে 4টা, এই জিনিসটাই বলছে যে এটাকে আমরা বলতেছি টেট্রাড। আচ্ছা, কায়াজমা সৃষ্টি হয়, এই যে তোমার এক্স আকৃতির যে একটা অংশ ওভারল্যাপ করে, সেটাকে আমরা কি বলি, কায়াজমা। আর এই কায়াজমা সৃষ্টি হওয়ার ফলে আলটিমেটলি ক্রসিং ওভার হয়ে থাকে। ক্রসিং ওভার মানে কি, এই যে বৈশিষ্ট্যের আদান প্রদান, ক্রস হচ্ছে, এটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। এবং এই যে ক্রসিং ওভার সর্বপ্রথম কোন বিজ্ঞানী ক্রসিং ওভার লক্ষ্য করেন, ওনার নাম হচ্ছে থমাস হান্ট মর্গান। উনি হচ্ছে ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার লক্ষ্য করে থাকেন। ঠিক আছে, আচ্ছা, একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। কি বলছে, একই ক্রোমোজোমের যে ক্রোমাটিড, ধরো একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বাদে এখানে কি একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড। যদি একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে তুমি চিন্তা করো, তারা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আর কিন্তু ধরো এখানে একটা ক্রোমোজোম, এখানে আরেকটা ক্রোমোজোম, এখানে আরেকটা ক্রোমোজোম, তো এদের যে ক্রোমাটিড গুলা যদি বলো যে সবুজের সাথে হচ্ছে সিস্টার ক্রোমাটিড, কিন্তু সবুজ হলুদের সাথে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তার মানে হচ্ছে যখন আমি হলুদের সাথে হলুদ মিলাবো, কি করলো, যখন হলুদের সাথে হলুদ মিলাবো সেটাকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। আর যখন হলুদের সাথে সবুজের তুলনা দিব, তখন এটা হয়ে যাবে নন সিস্টার ক্রোমাটিড। মানে হচ্ছে একই ক্রোমোজোমে থাকলে সিস্টার, আর যদি ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে, সেগুলোকে আমরা কি বলি, নন সিস্টার ক্রোমাটিড বলি। আচ্ছা, আর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে ক্রসটা হয়, সেটাকে আমরা বলি কায়াজমা। আচ্ছা, আর যে কায়াজমা সৃষ্টি হওয়ার ফলে, বা বলতে পারো যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে তোমার বৈশিষ্ট্যের বিনিময় হয়, সেটাকে আমরা বলি ক্রসিং ওভার। আচ্ছা, ক্রসিং ওভার। আচ্ছা, এবার হচ্ছে ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি হয় যে দেখো, তারা কিন্তু জোর বেঁধে আছে। ঠিক আছে, জোর বেঁধে আছে এবং কি ক্রস ওভার করলো। ধরো এই একটা ক্রোমোজোম আর এই একটা ক্রোমোজোম, তারা হচ্ছে কি করছে, তারা হচ্ছে জোর বাঁধছে। প্রথম হচ্ছে কি জাইগোটিন ধাপে জোর বাঁধছে, আর তোমার প্যাকাইটিন ধাপে তারা হচ্ছে কি ক্রসিং ওভার করছে। এখন তো তাদের ক্রস ওভার করা শেষ বা বৈশিষ্ট্যের বিনিময় করা শেষ, ওরা হচ্ছে আলাদা হয়ে যাবে। কিন্তু তারা কিন্তু যখন আলাদা হইতে যায়, তারা যেহেতু নিজেরা একটা জায়গায় কি হয়েছে ফিক্স হয়ে গেছে, তারা চাইলেই আলাদা হইতে পারে না। তখন ধরো এই একটা ক্রোমোজোম ও এদিকে যাইতে চায় আর ও হচ্ছে এদিকে যাইতে চায়, কিন্তু এই যে তোমার একটা জয়েন্ট হয়েছে, এই জয়েন্টটা থাকার কারণে তারা ফুললি আলাদা হইতে পারে না। তারা কি করে, মেইনলি এই যে সেন্ট্রোমিয়ার থেকে দূরে সরে যেতে চায়। এই যে মেইন একটা এক্সিস আছে,
এই মেইন এক্সিস থেকে তারা হচ্ছে দূরে সরে যেতে চায়, তারা পরস্পরের কাছে থাকতে চায় না, তারা হচ্ছে দূরে সরে যেতে চায়। যখনই তারা দূরে সরে যেতে চায়, ধরো এখানে হচ্ছে কয়টা কায়াজমা আছে, একটা কায়াজমা আছে, তো একটা যদি কায়াজমা থাকে সেক্ষেত্রে দেখা যাবে কি জিনিসটা এরকম হয়ে যাবে। এটা কিভাবে দেখাই, বলতে পারে এরকম। তো যখন একটা কায়াজমা থাকবে, ধরো এই যে এখানে একটা কায়াজমা আছে, তখন এদের মধ্যে তোমার যে কোণটা তৈরি হবে এটা হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু যদি এরকম হয় 180 ডিগ্রি হবে। আবার যদি এরকম হয় যে দুইটা কায়াজমা, ধরো এখানেও তোমার ক্রস করছে, এখানেও ক্রস করছে, যখন দুইটা তোমার কায়াজমা থাকবে তখন কিন্তু চাইলে কি দূরে সরে যেতে পারবে না, এরকম আলাদা হইতে পারবে না। তখন এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে হচ্ছে যদি একটা কায়াজমা থাকে তখন হচ্ছে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আর যখন দুই বা ততোধিক কায়াজমা থাকে তখন হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, আর যে লাস্টে যে ডায়াকাইনেসিস, একদম লাস্ট দশায় হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, কি বলছে যে বেশি ফাস্ট, কি বেশি ফাস্ট মনে হচ্ছে? সবাই একটু জানাও তো, বেশি ফাস্ট মনে হচ্ছে? কায়াজমা কি? কায়াজমা জিনিসটা হচ্ছে এই একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোম আসলো, দুইটা ক্রোমোজোম যখন একটা নির্দিষ্ট জায়গায় নিজেদের মধ্যে তোমার মানে বৈশিষ্ট্যগুলা আদান প্রদান করে, তখন দেখতে অনেকটা এক্স এর মতো দেখা যায়। এই যে তোমার এক্স এর মতো যে আকৃতিটা, সেটাকে আমরা কি বলি? কায়াজমা বলি। আর যখন এরকম কায়াজমা সৃষ্টি হয় বা নিজেদের মধ্যে বৈশিষ্ট্য আদান প্রদান করে, সেটাকে আমরা বলি ক্রসিং ওভার। যেই স্ট্রাকচারের নাম হচ্ছে কায়াজমা, আর যে কাজটা করে কাজের নাম হচ্ছে ক্রসিং ওভার। ওকে না স্যার, ঠিক আছে, তার মানে কি স্পিড ঠিক আছে, পড়ানোর স্পিড ঠিক আছে, এগুলো তো তোমাদের জন্য রিভাইস, ঠিক আছে, তো অনেকবার পড়ছো। না ঠিক আছে, দুইজন বলতেছে ঠিক আছে, তার মানে কি স্পিড ঠিক আছে। আচ্ছা, স্পিড ঠিক থাকলেও আরেকটু আস্তে পড়াই, কারণ আমি বেশি জোরে পড়াই ফেলি তাড়াতাড়ি। আচ্ছা, তাড়াতাড়ি পড়াবো না, একটু আস্তে আস্তে পড়াই। আচ্ছা, এইবার হচ্ছে একটু আগে আমরা যতটুকু পড়লাম সেটা হচ্ছে প্রোফেজ 1 পড়লাম। প্রোফেজ 1-এর লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলো আমরা পড়ছি। এখন প্রোফেজ 1 ছাড়া আর কি আছে? মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। তো টেলোফেজের খুব একটা গুরুত্বপূর্ণ এখানে কাজ হয় না, ওটা পড়ার দরকার নাই। আমরা হচ্ছে মেটাফেজ 1 আর হচ্ছে অ্যানাফেজ 1 পড়ব। এই যে আমরা পড়ছিলাম না যে তোমার মাইটোসিস, কোষ বিভাজন যখন হয় তখন কি হইতো? এই যে মেটাফেজ দশায় তোমার সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যাইতো, সবাই হচ্ছে মাঝখানে আসতো। সবাই মাঝখানে আসার পর আমি কি করতাম? এই বরাবর একটা কাট করে দিতাম, বা এই বরাবর আমি কি ভেঙে দিতাম। এখানে হচ্ছে কি আমি কাট করে দিতাম। এটা কোন দশায়? মাইটোসিসের মেটাফেজ দশায়। কিন্তু যেটা হচ্ছে মিওসিসের মেটাফেজে কখনোই কি হয় না, এই যে সেন্ট্রোমিয়ারটা আলাদা হয় না। কারণ কি? সেন্ট্রোমিয়ার যদি আগেই আলাদা হয়ে যায়, তার মানে কি 2n থেকে 2n হবে, তাহলে কি আমার হ্রাসমূলক বিভাজন হবে না। ধরো বললো কি, আমাকে একটা বই দিল, বই দিয়ে বললো কি এটাকে তুমি হ্রাসমূলক বিভাজন করবা, বা বলতে পারো এটাকে তুমি অর্ধেক করবা। তো আমি যদি অর্ধেক, মানে সরি, এটা তো এরকম হইলো না, জিনিসটা এরকম না। আচ্ছা, আমি জিনিসটা বুঝাই। জিনিসটা হচ্ছে, ধরো আমার কি আছে? ডিপ্লয়েড সেল আছে, ঠিক আছে, ডিপ্লয়েড সেল আছে, একটা ডিপ্লয়েড সেল আছে, মানে দুইটা সেট ক্রোমোজোম বিশিষ্ট একটা সেল আছে। তো ডিপ্লয়েড সেল থেকে আমাকে যদি বলে এরকম ডিপ্লয়েড সেল বানাও, তাহলে আমি কি করব? এই যে তোমার ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলোকে ভাগ করে দুই ভাগে আলাদা করে দিব। তার মানে আমি কি করব? মাইটোসিস করব। এখন যখন আমি মাইটোসিস করতে যাব, আমার কি করতে হবে? ক্রোমোজোমগুলোকে ভাঙতে হবে। তো এইটা আমরা করতাম কোথায়? মাইটোসিসের মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় আমি কি করতাম? একটা ক্রোমোজোম, একে একটা বানাইতাম, একে আরেকটা বানাইতাম, দুইটা বানায় দুইটা কোষে দিয়ে দিতাম। এখন আমার মিওসিসে কি করতে হবে? হ্রাস করতে হবে। হ্রাস মানে কি? আমি দুইটা ভাগে ভাগ করতে পারবো না, ফুল মানে ফুল রেখে তাকে দুইটা পার্টে আলাদা করে দিতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে তুমি যদি আগেই ক্রোমোজোমকে ভেঙে দাও, তাহলে কি 2n থেকে 2n তৈরি হয়ে যাবে। তো আমি কি এখানে সেন্ট্রোমিয়ারকে ভাঙবো না, জাস্ট মানে আস্ত রেখে দিব, ঠিক আছে। এবার হচ্ছে অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশায় কি হবে? তোমার অবিভক্ত যে ক্রোমোজোমগুলো আছে,
যদি বিভক্ত হয়ে যেত তাহলে মানে কি 2n থেকে 2n সৃষ্টি হইতো, আমার কি করতে হবে 2n থেকে n বানাইতে হবে। তার মানে কি আমাকে এক্সিস্টিং যে ক্রোমোজোম এটাকে ভাঙা যাবে না। তাহলে কি করতে হবে, উভয় মেরুতে যে প্রত্যেকটা বাইভ্যারিয়েন্ট আছে বা প্রত্যেকটা যে জোর লাগছিল এই জোরের যে ক্রোমোজোমগুলো আছে, জোরওয়ালা যে ক্রোমোজোমগুলো আছে এগুলোকে অবিভক্ত পূর্ণাঙ্গ ক্রোমোজোম হিসেবেই দুইটা পার্টে বা বলতে পারো দুইটা জায়গায় আমাকে পাঠাই দিতে হবে। ঠিক আছে, এই ধরো এখানে মাঝখানে ছিল এরা একত্রিত ছিল, এদেরকে আমি কি করব অবিভক্ত অবস্থায় দুইটা সাইডে পাঠাই দিব। তখন কি হবে 2n থেকে n হয়ে যাবে। এখানে ধরো দুইটা ক্রোমোজোম ছিল, মাঝখানে কি ছিল দুইটা ক্রোমোজোম ছিল, দুইটা ক্রোমোজোমের একটাকে পাঠিয়ে দিয়েছি এই সাইডে, একটাকে পাঠিয়ে দিয়েছি ওই সাইডে। কিন্তু মেটাফেজ দশায় আমরা কি করছিলাম, যেটা হচ্ছে মাইটোসিসের মেটাফেজে ধরো একটা ক্রোমোজোম আর একটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোম থেকে আমি চারটা বানাইতাম, এইখানে দুইটা এখানে দুইটাকে এই সাইডে বানাইতাম, দুই সাইডে ধরো উত্তর মেরুতে পাঠাইতাম আর দুইটাকে হচ্ছে আমি দক্ষিণ মেরুতে পাঠাইতাম। যখন হচ্ছে উত্তর মেরুতে দুইটা পাঠাইছি, দক্ষিণ মেরুতে দুইটা পাঠাইছি, তখন কি হয়েছে 2n থেকে 2n সৃষ্টি হয়েছে। এখন আমার কি দরকার 2n থেকে n দরকার, তাহলে কি আমি ভাগ করতে পারবো না। আমি কি করবো, এই যে ধরো দুইটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোমের একটাকে পাঠাবো এই সাইডে, একটাকে পাঠাবো এই সাইডে, তার মানে আমি 2n থেকে n পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কি মিওসিসের মেইন বৈশিষ্ট্য। তাহলে কি হচ্ছে, ওদের যে মেটাফেজ দশায় কোনো প্রকার কি হচ্ছে না, সেন্ট্রোমিয়ার বিভাজন হচ্ছে না, জাস্ট দুই সাইডে যে আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যার কারণে হচ্ছে 2n থেকে n হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা বুঝছো কিনা, দরকার বলে আমি আরেকবার বুঝাই। আগে নোট করতে পারতেছিলাম না তাই বলছিলাম ফার্স্ট। আচ্ছা, নোট করার তো দরকার নাই, আমি এগুলো সবগুলো দিয়ে দিব, নোট করার দরকার নাই। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা বুঝছো যে 2n থেকে n কিভাবে হয়, 2n থেকে n কিভাবে হয়, এটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। সবাই একটু জানাও যে 2n থেকে n কিভাবে হয়। আমরা হচ্ছে তাহলে নেক্সট পার্টে যাব, কারণ এটা অনেকে বুঝে না যে 2n থেকে n কিভাবে হয়। ভাই আরেকবার বুঝান। আচ্ছা, 2n থেকে n কিভাবে হয়। আচ্ছা, ধরো আমার কাছে দুইটা ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমোজোম দিয়ে বললো কি একটাকে মাইটোসিস করো, একটাকে মিওসিস করো। ধরো আমার কাছে কি আছে, দুইটা ক্রোমোজোম আছে, বললো কি একটাকে হচ্ছে তুমি মাইটোসিস করবা, আরে কি লিখলাম, একটাকে হচ্ছে তুমি কি করবা মাইটোসিস করবা, আরেকটা হচ্ছে মিওসিস করবা। এটা হচ্ছে মাইটোসিস, আরেকটাকে আমাকে কি করতে বলছে, যে মিওসিস করতে বলছে, মিওসিস। দুইটা জায়গাতে কি আছে, আমার দুইটা করে ক্রোমোজোম আছে। তো দুইটা করে ক্রোমোজোম বা এক সেট ক্রোমোজোমকে আমরা কি বলি 2n বা ডিপ্লয়েড সেল আছে। আমাকে মাইটোসিস কোষেও ডিপ্লয়েড সেল দিছে, মিওসিস কোষেও কি দিছে ডিপ্লয়েড সেল দিছে। মাইটোসিসের কাজ কি 2n থেকে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি করা, মানে কি মাতৃকোষের অনুরূপ না। মাইটোসিসে কি হয়, যে তোমার মাতৃকোষের অনুরূপ কোষ সৃষ্টি হয়। মাতৃকোষে যদি 46টা ক্রোমোজোম থাকে, তোমার অপত্য কোষ বা নতুন যে কোষটা তৈরি হয় সেখানেও 46টা ক্রোমোজোম। মানে মাতৃকোষে যদি 2n থাকে, তোমার যে অপত্য কোষ সেখানেও 2n হবে। এখন মাইটোসিসে আমরা কি করতাম, যখন যে মেটাফেজ দশাটা আসতো, মেটাফেজ দশায় আসার পর আমি ওদের যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমগুলোকে আমি সেন্ট্রোমিয়ার বরাবর বিভক্ত করতাম। বিভক্ত করে এখন দেখো আমার কয়টা ক্রোমাটিড তৈরি হয়েছে যখন বিভক্ত করছি, এইখানে একটা ক্রোমাটিড, এইখানে একটা ক্রোমাটিড, দুইটা, আবার এইখানে একটা ক্রোমাটিড, এইখানে একটা ক্রোমাটিড, দুইটা চারটা তৈরি হলো। চারটা তৈরি হওয়ার পর এই দুইটাকে আমি এই সাইডে পাঠিয়ে দিব, ওরা হচ্ছে ক্রোমাটিড থেকে পূর্ণাঙ্গ ক্রোমোজোম তৈরি করবে। আবার এখানে হচ্ছে দুইটাকে দুই সাইডে পাঠিয়ে দিব, তার মানে এখানে যে ক্রোমাটিডগুলো আসবে পরবর্তীতে এরাও কি পূর্ণাঙ্গ ক্রোমোজোম তৈরি করবে। তার মানে হচ্ছে এই যে মাইটোসিসের যে মেটাফেজ দশায় আমি কি করছিলাম, ক্রোমোজোমগুলোকে ভাগ করছিলাম। ক্রোমোজোমগুলোকে ভাগ করে দুইটা ক্রোমোজোম থেকে আমি দুইটা ক্রোমোজোম থেকে আমি চারটা ক্রোমাটিড তৈরি করছিলাম। এই চারটা ক্রোমাটিড পরবর্তীতে দুই সাইডে যে আলাদা আলাদা দুইটা ক্রোমোজোমে পরিণত হয়। ঠিক আছে, ক্রোমাটিড। তার মানে আমি কি পেলাম, মাঝখানে ছিল 2n, পরবর্তীতে নতুন যে দুইটা কোষ তৈরি হইলো এদেরও 2n। ঠিক আছে, আলটিমেটলি
2n সংখ্যক কোষ থেকে আমি কি 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ পেলাম। একটু তো বুঝছো আশা করি, ঠিক আছে। আর যেটা হচ্ছে মিওসিস, মিওসিস দশায় কি হয়, আমি এটাকে ভাগ করব না, আমি হচ্ছে ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার বরাবর ভাগ করব না, আমি হচ্ছে এইটাকে এই সাইডে পাঠিয়ে দিব আর এইটাকে এই সাইডে পাঠিয়ে দিব। তাহলে হচ্ছে আমি 2n সংখ্যক যে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যে কোষ, এখান থেকে আমি এইখানে পাবো একটা ক্রোমোজোম, এখানে পাবো একটা ক্রোমোজোম। তার মানে হচ্ছে আমি 2n থেকে পরবর্তীতে এখানে পাইলাম একটা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ, আর এখানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ পাইলাম। তাহলে আমার যে উদ্দেশ্য ছিল যে 2n থেকে n বানাইতে হবে, 2n থেকে যদি n বানাইতে চাও মাঝখানে ভাগ করা যাবে না, ভাগ না করে জাস্ট দুইটাকে দুই সাইডে পাঠিয়ে দিবা। এটা হচ্ছে আমাদের অ্যানাফেজ 1 বা বলতে পারো যে মেটাফেজ 1 দশার কাজ। এদেরকে হচ্ছে বিভক্ত করা যাবে না, বিভক্ত না করে দুই সাইডে আমি পাঠিয়ে দিব, যার ফলে কি হবে 2n থেকে n হবে। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এইবার বলছে ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস 1। এখানে জাস্ট কি হয়, তোমার কিছু বিশ্রাম নেয়, বিশ্রাম নিয়ে কোনো প্রকার ধরো আরএনএ প্রোটিন এগুলো তৈরি করার যদি দরকার হয়, সেক্ষেত্রে হচ্ছে এই সকল আরএনএ প্রোটিন এগুলো তৈরি হয়, কিন্তু ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয় না। কারণ কি, ডিএনএর প্রতিরূপ এখানে সৃষ্টি হওয়ার দরকার নেই, কারণ এখানে আমি কোনো কিছু ডাবল করতেছি না, বরং ডাবলটাকে হাফ করে ফেলতেছি, ঠিক আছে। এইবার হচ্ছে ওই যে আমি 5টা পর্যায়ে পড়লাম, আমরা যে 5টা পর্যায়ে পড়লাম, যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলার একদম বলতে পারো যে মূল কথাগুলো আমরা এখানে আনছি। যে লেপটোটিনে কি হয়, যে ক্রোমোজোম রঞ্জক ক্ষমতা প্রাপ্ত হয়, বা এই সময় হচ্ছে তাদেরকে কোনো কিছু দিয়ে স্টেন করলে বা রং দিলে রংগুলা তার হচ্ছে নেয়। এখন কি হয়, যে বহু ক্রোমোমিয়ার দেখা যায়, ক্রোমোজোমের গায়ে বিভিন্ন ছোট ছোট গোল গোল ক্রোমোমিয়ার দেখা যায়। প্রাণীকোষে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে। প্রাণীকোষে কি হয়, ক্রোমোজোমগুলো এক সাইডে চলে যায়, পোলারের মানে পোলার ফর্ম সৃষ্টি করে, ঠিক আছে। এটাকে আমরা কি বলতেছি, পোলারাইজড বিন্যাস বলতেছি। আর সেন্ট্রোমিয়ারগুলা যখন একসাথে জড়ো হয়, ধরো এখানে একটা সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা এক জায়গায় জড়ো হয়েছে, এই সেন্ট্রোমিয়ারটা এই কাছাকাছি আরেকটা জায়গায় জড়ো হয়েছে, এরকম যখন একসাথে সেন্ট্রোমিয়ারগুলো জড়ো হয়, দেখতে অনেকটা ফুলের যে তোড়া, ফুলের তোড়ের মতো দেখা যায়, এটাকে আমরা বলতেছি বুকে। এইবার বলতেছে যে জাইগোটিন, জাইগোটিনে কি হয়, যে তোমার জোড়া বাঁধে, যে কাপলটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলতেছি বাইভ্যালেন্ট, আর তারা যে রিলেশনটা করে সেটাকে আমরা বলতেছি সিনেপসিস। আর প্যাকাইটিন ধাপে কি হয়, তাদের হচ্ছে বৈশিষ্ট্যের আদান প্রদান হয়, তাদের কি হয়, বৈশিষ্ট্যের আদান প্রদান হয়। এই যে তোমার দুইটা ক্রোমোজোম, দুইটা ক্রোমোজোমের যে 4টা ক্রোমাটিড, এই 4টা ক্রোমাটিডকে একসাথে আমরা কি বলতেছি, টেট্রা। আর তারা যে একটা এক্স আকৃতির গঠন তৈরি করলো, সেটাকে আমরা বলতেছি কায়াজমা। আর এই যে তারা নিজেদের মধ্যে বৈশিষ্ট্য আদান প্রদান করলো, সেটাকে আমরা কি বলি, ক্রসিং ওভার। আর সর্বপ্রথম ক্রসিং ওভার কে আবিষ্কার করেন বা কে দেখতে পান, এটা হচ্ছে থমাস হান্ট মর্গান। তিনি হচ্ছে ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার দেখতে পান, ঠিক আছে। শেষ। ডিপ্লোটিনিক হয়, প্রান্তীয়করণ হয়, বা বলতে পারো যে প্রান্তের দিকে চলে যেতে চায়, কিন্তু যাইতে পারে না। কারণ কি, কারণ এদের মধ্যে কি আছে, একটা মানে মানে কি বলতে পারো, জয়েন্ট ফরমেশন হয়েছে। জয়েন্ট ফরমেশন হওয়ার পরে ওরা হচ্ছে যাইতে পারে না, যাইতে না পারার কারণে কি হয়, যে তোমার 90 ডিগ্রি বা 180 ডিগ্রি কোণ তৈরি হয়। আচ্ছা, লাস্টে হচ্ছে কি ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিসে জাস্ট কি হবে, তোমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে। এবার বলছে যে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কি কি পার্থক্য। তো মাইটোসিস কোথায় হবে, দেহকোষে হবে, দেহকোষের বৃদ্ধি গঠন করবে। আর মিওসিসটা কি হবে, জনন মাতৃকোষে হবে, এবং যার ফলে কি হবে, জনন কোষ তৈরি হবে। আচ্ছা, জনন মাতৃকোষ হবে, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ হবে, ঠিক আছে। জনন কোষের তো আবার মিওসিস হওয়া সম্ভব না, কারণ জনন কোষ কি নিজেই এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, ওর কখনো হাফ এন হওয়া সম্ভব না, ঠিক আছে। মিওসিস মানে কি হাফ হইতে হবে, তো জনন মাতৃকোষ কিন্তু 2n থেকে হাফ হইতে পারে। আচ্ছা, এইবার বলছে কি হয়, মাইটোসিসে হচ্ছে 2টা অপত্য কোষ সৃষ্টি হয়, আর মিওসিসে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়। এটা হচ্ছে তোমরা 9-10 থেকে পড়ে আসতেছো। মেনলি কি হয়, যে তোমার প্রথমে একটা ধরো 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা সেল, তো 2nটা হচ্ছে n হয়, এটাকে আমরা বলতেছি মিওসিস 1। আর মিওসিস 2তে এই এন গুলো আবার 2টা করে এন সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে হচ্ছে আলটিমেটলি আমি কয়টা এন পাইলাম, 4টা এন পাইলাম। মিওসিস 1-এ পাবো 2টা এন, মিওসিস 2 হওয়ার ফলে আমি পাবো 4টা এন, ঠিক আছে। আর মিওসিস 2টা দেখতে কিসের মতো, তোমার মাইটোসিসের মতো। কারণ কি, মাইটোসিসে যেমন তোমার 2n থেকে 2n হয়, এখানেও ঠিক সেম ভাবে, মানে তোমার ক্রোমোজোমের কি কোনো প্রকার কি হয় না, যে আদান মানে মানে ক্রোমোজোমের কোনো প্রকার পরিবর্তন হয় না, ঠিক সেম ভাবে তোমার মিওসিস 2 যেটা, সেখানেও ক্রোমোজোমের কি
ক্রোমোজোমের সংখ্যার কি কোনো পরিবর্তন হয় নাই, এখানে কি হয়েছে, অর্ধেক হয়ে গেছে, এখানে কিন্তু কি যা থাকার তাই আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি যে মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। আচ্ছা, এবার দেখো একটা এমসিকিউ সলভ করি, যে হ্যাপ্লয়েড জীবের কোথায় মিওসিস কোষ বিভাজন হয়ে থাকে। হ্যাপ্লয়েড জীব মানে কি, ওর হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম, ও চাইলেই হাফ হইতে পারবে না। ও কি করবে, প্রথমে একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু নিজেরা মিলন করবে, মিলন করে 2n হবে, মানে কি জাইগোট ফরমেশন করবে। প্রথমে জাইগোট তৈরি করবে, 2n হবে, তারপরে হচ্ছে তারা কি করবে, আবার মিওসিস করে হ্যাপ্লয়েড হবে। তার মানে কোথায় তাদের মিওসিস হবে, তাদের হচ্ছে জাইগোটে মিওসিস হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার বলতেছে যে কোষ বিভাজনের কোন উপপর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়। কায়াজমা, টেট্রাট, ক্রসিং ওভার, এগুলো কোথায় হবে, প্যাকাইটিন। দেখবা যে এই যে প্যাকাইটিন আর জাইগোটিন, এই দুইটা দশা থেকেই সব কোশ্চেন আসতেছে, ঠিক আছে, প্যাকাইটিন। আর যদি বলতো যে বাইভ্যালেন্ট বা সিনেপসিস, এগুলো কোথায় দেখা যায়, এগুলো হচ্ছে জাইগোটিনে দেখা যায়। আচ্ছা, এইবার বলতেছে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাট পাওয়া যায়। একটু আগে আমরা পড়লাম প্যাকাইটিন দশায়। কোষ বিভাজনের কোন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে সিনেপসিস ঘটে। তাহলে হচ্ছে সিনেপসিস ঘটা মানে হচ্ছে রিলেশন হয় কোথায়, জাইগোটিনে। আর রিলেশন হওয়ার ফলে যেই কাপড়টা তৈরি হয় সেটাকে আমরা বলতেছি বাইভ্যালেন্ট, এটাও জাইগোটিনে হয়। কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমা সৃষ্টি হয়, আর পড়ার দরকার নাই। মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে, মানে নিউক্লিয়ার মেমব্রেনগুলো আর দেখা যায় না, এটা হচ্ছে ডায়াকাইনেসিস, তাই না, ডায়াকাইনেসিস। তারপর হচ্ছে দুইটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের যে বিনিময় হয়, এই যে দুইটা নন সিস্টার ক্রোমাটিড তারা আসলো, আইসা হচ্ছে কায়াজমা সৃষ্টি করলো। তো কায়াজমা সৃষ্টি করতে যে ওরা কি করছে, নিজেদের মধ্যে কি করছে, অংশের বিনিময় করছে, ঠিক আছে। ধর এটা সাদা, ঠিক আছে, অংশের যে বিনিময় করছে এটাকে আমরা কি বলতেছি, তোমার ক্রসিং ওভার বলতেছি, ঠিক আছে, ক্রসিং ওভার বলতেছি। আর এই যে একটা এক্স আকৃতির যে একটা ফরমেশন হলো, এটাকে আমরা বলতেছি কায়াজমা। কোষ বিভাজনের কোন ধাপে ক্রসিং ওভার ঘটে, একই জিনিস, প্যাকাইটিন। কত সংখ্যক মাইটোটিক কোষ বিভাজনে 28টি অপত্য কোষ সৃষ্টি হয়। এখন আমরা কি জানি যে তোমার মাইটোসিস কোষ বিভাজনে হচ্ছে, ধরো যদি n সংখ্যক সেলের মাইটোটিক কোষ বিভাজন হয়, তাহলে হচ্ছে এখান থেকে নতুন সেল আসবে 2n সংখ্যক। মানে যদি তুমি n সংখ্যক ক্রোমোজোম, n সংখ্যক সেল নিয়ে যদি তুমি কাজ শুরু করো, তুমি ফলাফল পাবা 2n। মানে তুমি যদি একটা কোষকে মাইটোটিক সেল ডিভিশনে নিয়ে আসো, তখন 2n মানে হচ্ছে দুইটা কোষ আসবে, মানে কি একটা কোষ থেকে দুইটা কোষ আসবে, এটা কি মাইটোসিসের ক্ষেত্রে। যদি তুমি দুইটা কোষ নিয়ে কাজ করো, তখন কি 2 মানে হচ্ছে চারটা কোষ আসবে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। এখন বলছে যে 28টি অপত্য কোষ, মানে n ইজ ইকুয়াল টু 2n এর জায়গায় আসবে হচ্ছে কত, 28। তাহলে দেখো 28 কি হওয়া সম্ভব, 2, 4, 8, 16, 32 এই সিরিয়ালে যাচ্ছে, 28টা কিন্তু হওয়া সম্ভব না। এখানে হচ্ছে তোমার কোশ্চেনে ভুল আসছে, এই কোশ্চেনটা হবে না, মানে কোন জায়গায় আসছে আর ইউ, এটা হচ্ছে কোশ্চেনে ভুল ছিল। এবার 28টা হওয়া সম্ভব না। এবার বলছে যে স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মায়োসিস হয়। তাহলে হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মায়োসিস হবে, জনন মাতৃকোষে মায়োসিস হবে। ওদের হচ্ছে 2n থেকে n হয়ে তারপরে জাইগোট ফরমেশন করবে। বাইভ্যালেন্ট কোথায় সৃষ্টি হয়, বাইভ্যালেন্ট হচ্ছে জাইগোটিনে দেখা যাবে। প্রোফেজ 1 এর কোন উপপর্যায়ে ক্রসিং ওভার দেখা যায়, অনেকবার পড়ানো হয়ে গেছে। মিওসিস কোষ বিভাজন কোথায় হয়, এটা আর বলবো না। প্রোফেজের কোন পর্যায়ে সিনেপসিস হয়, একই জিনিস, দেখছো বারবার আসতেছে, দেখো কতবার আসছে একই জিনিস বারবার আসতেছে। আচ্ছা, এগুলো তো আমরা বলে ফেলছি। এখন একটা জিনিস বলছে যে এই যে তোমার ক্রসিং ওভারটা হয়, ক্রসিং ওভারটা হওয়ার জন্য কি করতে হয়, প্রথমে একটা জায়গায় ভাঙতে হয়। ধরো এইটুকু আমি ভেঙে আরেকজনকে দিয়ে দিব, ধরো সাদার এই পার্টটা হচ্ছে আমি ভেঙে লালকে দিয়ে দিব, আবার লালের এই পার্টটা ভেঙে সাদাকে দিয়ে দিব। এই যে ভাঙতে হেল্প করতেছে হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম। আর তারা যখন পরবর্তীতে ভাঙার ফলে এই যে আবার কি করে, আবার জোড়া লাগে না, ধর এই যে আবার কি জোড়া লেগে গেছে, একটা নির্দিষ্ট জায়গায় ভেঙে আবার কি জোড়া লাগাইছে, জোড়া লাগাইতে হেল্প করে কে, লাইগেজ এনজাইম। তাহলে হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইম হচ্ছে ভাঙতে হেল্প করে, আর লাইগেজ এনজাইম হচ্ছে জোড়া লাগাইতে হেল্প করে। আচ্ছা, এবার বলছে যে ক্রসিং ওভার সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দেন, থমাস হান্ট মর্গান। তিনি কোন উদ্ভিদে সর্বপ্রথম দেখতে পান, তিনি হচ্ছে ভুট্টা উদ্ভিদে সর্বপ্রথম মিওসিস কোষ বিভাজন ক্রসিং ওভার দেখতে পান। ঠিক আছে, এই তো আমাদের কিন্তু পড়া শেষ। আমরা একটু বই থেকে দেখি কোনো কিছু বাদ পড়লো কিনা।
এগুলো আমরা পড়ে ফেলছি, এখানে বাদ পড়ার কিছু নাই। সুপার কয়েলিং, কন্ডেনসেশন এগুলো আমরা পড়ে ফেলছি। মুক্ত নিউক্লিয়ার বিভাজন পড়ছি আমরা। এগুলো তোমরা হচ্ছে মাইটোসিসের যে প্রয়োজনীয়তা এগুলো দেখলেই পারবা, আমার স্লাইডেও আছে, স্লাইডগুলো দেখলেও দেখতে পারো। অনিয়ন্ত্রিত মাইটোসিসের সব কিছু পড়ছি, এই যে P53 এগুলো পড়ছি। আচ্ছা, এটা তোমাদের 9-10 ছিল যে B6 পেপিলোমা ভাইরাস যেটা আছে, পেপিলোমা ভাইরাস সে হচ্ছে তার মধ্যে দুইটা তোমার জিন থাকে, একটা হচ্ছে B6 আর B7। এই পেপিলোমা হিউম্যান পেপিলোমা যে ভাইরাসটা আছে, হিউম্যান পেপিলোমা ভাইরাসের B6 আর B7 দুইটা জিন আমাদের বডিতে ক্যান্সার সৃষ্টি করে। এটা তো হচ্ছে তোমরা পড়তে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্লাইডে নাই। এটা হচ্ছে পেপিলোমা, হিউম্যান পেপিলোমা ভাইরাসের B6 এবং B7 নামে দুইটা জিন আছে। এই দুইটা জিন আমাদের বডিতে ক্যান্সার সৃষ্টি করে। এই তো এটা বাদ পড়ছিল না। আচ্ছা, এটা আমরা পড়ে ফেললাম। এগুলো আমরা পড়ে ফেলছি। এই যে তোমার মিওসিস কোষ বিভাজন কে সর্বপ্রথম আবিষ্কার করেন? বোভেরি, ঠিক আছে? তিনি সর্বপ্রথম গোলকৃমির জননাঙ্গে মিওসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। আর বাকিগুলো দরকার নেই, ওগুলো অনেক কিছু, অনেক কাহিনী লিখছে, অতগুলো দরকার নেই। এই তো আমাদের মোটামুটি শেষ, এখানে আর তেমন কিছু বাকি নাই, শেষ। সব পড়ে ফেলছি। তোমরা হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের কোষ বিভাজনের যে পার্থক্য সেটাও দেখছো, এখানে তেমন কিছু পড়ার নাই। তোমরা চাইলে পড়তে পারো যে পেঁয়াজে হচ্ছে 16টা ক্রোমোজোম থাকে পেঁয়াজের মূলে, আর এগুলো একটু দেখো, এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। এখান থেকে আমরা অনুশীলনী যে এমসিকিউ এগুলো সলভ করি। দেখো যে কোষ বিভাজনে কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তোমরা জানো এটা হচ্ছে মেটাফেজ। মাইটোসিস, অ্যানাফেজের যে বৈশিষ্ট্য সেগুলো কি দেখি, যে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। হ্যাঁ, অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় মাইটোসিসের ক্ষেত্রে। মাইটোসিসের অ্যানাফেজ ধাপে কি হয়, যে তোমার এই যে মেটাফেজ ধাপে যে দুইটা ভাগে ভাগ করছিল, দুইটা ভাগে ভাগ করার পর দুইটা আলাদা হয়ে দুই দিকে চলে যায়। দুইটা আলাদা হয়ে দুই দিকে যাওয়ার পর ওরা নিজেরা কি নতুন করে কি ক্রোমোজোম সৃষ্টি করে। তার মানে কি দুইটা অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী চলতে শুরু করে। হ্যাঁ, তার হচ্ছে মাঝখানে ছিল, আলাদা হয়ে দুই সাইডে চলে যাওয়া শুরু করে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ উপস্থিত থাকে না। তোমার মেটাফেজ দশা এবং অ্যানাফেজ দশায় কোনোভাবেই এই দুইটা জিনিস দেখা যাবে না। তার মানে হচ্ছে 1 আর 2 এখানে সঠিক আনসার। আচ্ছা, এরপরে বলছে যে উন্নত জাতের ফসলে উদ্ভিদ ইরি, ঠিক আছে, উৎপাদনে কোষ বিভাজনের ভূমিকা রয়েছে। হ্যাঁ, কোষ বিভাজন ছাড়া তো উৎপাদন হবে না। উদ্দীপকের উদ্ভিদটি উৎপাদনে কোষ বিভাজনের কোন পর্যায়ের ভূমিকা রয়েছে? এখন উন্নত জাতের যখন ফসল তৈরি করা হয় তখন কি করা হয়, যে কয়েকটা ধান জাত বলতে পারো বা কয়েকটা উদ্ভিদ থেকে বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলো আছে, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো একত্র করে যেগুলো সবচেয়ে ভালো বৈশিষ্ট্য, যেমন ধরো একটা ধান, একটা ধরো ধান গাছ, সে হচ্ছে লবণাক্ত পানিতে জন্মাইতে পারে না, কিন্তু তার হচ্ছে ফসল ভালো হয়। তাহলে হচ্ছে ওর থেকে যেই জিনটা দায়ী হচ্ছে ফসল ভালো হওয়ার জন্য সেই জিনটা নিব। আবার আরেকটা ধরো ধান আছে, সেটা হচ্ছে লবণাক্ত সহন, মানে লবণাক্ততা মানে সহিষ্ণু, কিন্তু তার হচ্ছে কি নাই, ফসল বেশি উৎপন্ন করতে পারে না। সেক্ষেত্রে আমি কি করব, দুইটা ধান গাছ থেকে একটা থেকে নিব হচ্ছে ফলন বেশি করে এমন জিন, ফলন বেশি দেয় এমন একটা জিন নিব। আর আরেকটা ধান গাছ থেকে আমি কি নিব, যে কিনা লবণাক্ততা সহন করতে পারে। ঠিক আছে, লবণাক্ত সহিষ্ণু, বা এই নামগুলো এত কঠিন, লবণাক্ত সহিষ্ণু জিন, সহিষ্ণু জিন। তাহলে হচ্ছে দুইটা ধান গাছ থেকে আমি দুইটা জিন নিলাম। দুইটা জিন নিয়ে আমি কি করব, নতুন একটা প্রজাতি তৈরি করব বা নতুন একটা ধান গাছ তৈরি করব। তো এখানে আমার কি করতে হবে, অবশ্যই মিওসিস কোষ বিভাজন লাগবে, এবং যদি আরেকটু স্পেসিফিক ভাবে বলি, এদের মধ্যে কি করতে হবে, ক্রসিং করতে হবে বা ক্রসিং ওভার করতে হবে। আর এই ক্রসিং ওভারটা কোন দশায় হবে, প্যাকাইটিন দশায় হবে। এবার বলছে যে উদ্দীপকের উদ্ভিদটি উন্নত কেন, কারণ কি ক্রসিং ওভার হয়েছে। ঠিক আছে, দুইটা জাতের ক্রস হয়েছে, এই জন্য কি এটা বেশি উন্নত। শেষ, আমাদের কিন্তু অধ্যায় শেষ। সবগুলা ভার্সিটির কোশ্চেন ব্যাংক আমরা সলভ করে ফেলছি। ভাইয়া আনসার তো দেখাই দিলেন। আনসারটা কেন রাখি, কারণ অনেক সময় দেখা যায় কি, তোমরা হচ্ছে স্লাইডে যদি আমরা আনসার না রাখি, তখন হচ্ছে তোমরা আবার মেসেজ দাও, ভাইয়া এটার আনসার কি, ওটার আনসার কি। ঠিক আছে, এই জন্য হচ্ছে একবারে আনসার দিয়ে দিই, তোমরা হচ্ছে আনসার দেখে পরবর্তীতে রিভাইজ দিতে পারবা। ঠিক আছে, তোমরা যখন মোবাইলে পড়বা তখন চাইলে কিন্তু এরকম একটা সাইডে একটু হাতটা দিয়ে রাখবা, যেখানে হচ্ছে তোমার আনসারটা লেখা আছে,
তুমি এখানে না দেখে তুমি আনসার করতে পারো। তোমরা হচ্ছে প্র্যাকটিসের জন্য, বা ধরো যখন তুমি রিভাইজ দিবা তখন হচ্ছে জাস্ট তাড়াতাড়ি করে রিভাইজ দেওয়ার জন্য তুমি আনসার দেখে দেখে পড়ে যেতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রিভাইজের সুবিধার জন্য আনসারটা দিয়ে রাখি। না হলে হচ্ছে কি হয় যে তোমরা অনেক সময় আবার কমেন্ট করো ভাই এটার আনসার কি ওটার আনসার কি, এই জন্য একবারেই আনসারটা দিয়ে দিছি। তোমরা চাইলে না দেখেও প্র্যাকটিস করতে পারো অথবা দেখেও প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, আজকে তো এখানে ক্লাস শেষ, অলমোস্ট প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, ছোট একটা অধ্যায়। তোমাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে, কোনো টপিক যদি না বুঝে থাকো, সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট করো, বা কমেন্ট করার তো টাইম শেষ, তোমরা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক দিও, আমি হচ্ছে তোমাদেরকে বুঝাই দিব। আর যারা যারা আজকে আমাদের এক্সামগুলো দেওয়া নাই, আমাদের যে ওয়েবসাইটে চাইলে কিন্তু তোমরা এক্সাম দিতে পারো। যারা হচ্ছে এক্সাম দেওয়া নাই তারা কিন্তু এক্সাম দিয়ে দিও, ঠিক আছে? তারা হচ্ছে এক্সাম দিয়ে দিও। আমাদের ওয়েবসাইটে ঢোকার পর কোর্সে যাবা, কোর্সে যে হচ্ছে এখানে যে জীববিজ্ঞানে যাবা, জীববিজ্ঞানে যাওয়ার পর এখানে দেখো পরীক্ষা আছে। পরীক্ষাটা আমি অলরেডি একবার পরীক্ষা দিয়ে ফেলছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা হচ্ছে পরীক্ষা দিয়ে কিন্তু তোমরা দেখবা যে তোমাদের এই চাইলে কিন্তু আমি পরীক্ষা একটা দিতে পারি। এই যে এরকম, যে ধরো দুটি কূপ পাশাপাশি থাকলে কি বলে, ধরো একটা আনসার দিলাম, পরবর্তী পর্দাবিহীন সাইটোপ্লাজম অঙ্গাণু কোনটি একটা দিলাম, দেওয়ার পর হচ্ছে তোমরা কি করবা, এরকম সবগুলো কোয়েশ্চেন আনসার করে সাবমিট দিলে কিন্তু তোমার যে ফলাফলগুলো কিন্তু তুমি দেখতে পারবা। আর ভর্তি পরীক্ষা ভালো করার জন্য কিন্তু অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসের সাথেই থাকো, পড়ালেখার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।